ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। আগে ধ্রুবের সাথে কথা বল কল দিয়ে। শালুকের অন্তরাত্মা শুকিয়ে গেল শুনে। ধ্রুবর সাথে কথা বলবে কিভাবে সে? ধ্রুব কি তাকে বিশ্বাস করবে? যদি তাকে মিথ্যাবাদী ভাবে ধ্রুব, শালুক সেই আঘাত কিভাবে সহ্য করবে? ভয়ে শালুক ধ্রুবকে কল দিল না, চুপচাপ বসে রইল জানালার পাশে। কিছুক্ষণ পরেই শালুকের বাবা এলেন রুমে শান্তকে নিয়ে। শান্ত আজ সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে। পাশে মাকে না দেখে স্বাভাবিক আচরণ করছিল না। স্ত্রীকে শুয়ে থাকতে দেখে ফয়েজ আহমেদ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? আজ রান্নাঘরে গেলে না যে? হাসনা বেগম বিছানায় উঠে বসলেন, কড়া স্বরে বললেন, কেন? একদিন বান্দিগিরি করছি না বলে কি বুকের ভিতর খচখচ করছে নাকি? বিয়ে করে তো বউ আনুনি, বান্দি এনেছো। 24 ঘন্টা 7 দিন যে চরকির মতো ঘোরে। আত্মসম্মানহীন এক নারী আমি, নিজেকে নিজের ঘেন্না হয় আজ। ফয়েজ আহমেদ কিছুই বুঝতে পারলেন না। শান্ত কান্না করে বলল, হাসনা বেগম এক অপ্রত্যাশিত কাজ করে ফেললেন। ছেলের গালে একটা চড় মারলেন। শাপলা শালুক তার বাবা হতভম্ব হয়ে গেল হাসনা বেগমের এই ব্যবহার দেখে। শান্ত দিঘির জলের মতো নীরব থাকে এই মানুষটা আজ এত রেগে আছে কেন? হাসনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বললেন, কোনো দিন এই চিন্তা মাথায়ও আনিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। তুমি এই মুহূর্তে আব্বাকে গিয়ে বলবে আমরা আলাদা হয়ে যেতে চাই। এই এক ছাদের নিচে আমি আমার মেয়েকে নিয়ে কিছুতেই থাকবো না আর। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন শেষ হয়ে গেছে। আমার আরেকটা মেয়ের জীবন এখানে থেকে কোনো বিপদে পড়ুক আমি তা চাই না। এই বাড়িতে আমি আর থাকবো না যতক্ষণ না তুমি আমাদের নিয়ে বাড়ি ছেড়ে বের হবে। আমি এবং আমার সন্তানেরা কেউই এক গ্লাস পানিও মুখে দিব না এই বাড়ির। ফয়েজ আহমেদের মাথা ভনভন করে ঘুরতে লাগলো। কি বলছে হাসনা এসব? উঠে দাঁড়িয়ে তিনি বললেন, পাগল হয়ে গেছো তুমি? কি বলছো বুঝতে পারছো? তুমি নিচে থাকতে পারবে কখনো? সংসার, শ্বশুর শাশুড়ি, ননদ যাদের ছেড়ে বাবা বাড়ি গিয়ে তুমি 2 দিনের বেশি 3 দিন কখনো থাকতে পারোনি। সবসময় বলতে এদের ছাড়া তোমার দম বন্ধ লাগে। সে মানুষ কিভাবে এসব বলছো? হাসনা বেগম শান্ত স্বরে বললেন, তখন আমি জানতাম না আদর যত্ন করে কালসাপ পুষছি, যে কিনা আমার মেয়েদের উপর ছোবল দিবে। একবারে সে আমার মেয়ের চরিত্রে দাগ লাগাতে পারেনি, এজন্য আবারও চেষ্টা করেছে। আজও যখন পারেনি আবারও চেষ্টা করবে সে। আমি আর এরকম কিছু চাই না আমার মেয়েদের জীবনে। তোমার যদি মেয়েদের জন্য কোনো চিন্তা না থাকে তবে তুমি থাকো এখানে। আমি ওদের 3 জনকে নিয়ে বের হয়ে যাব এক কাপড়ে। ফয়েজ আহমেদ দিশারা হয়ে গেলেন। তার মাথায় কিছু আসছে না। স্ত্রী যা বলছেন তা কোনো দিক থেকে ভুল না, কিন্তু এভাবে যৌথ পরিবার থেকে চলে যাওয়া তাও তার মন মানছে না। ফয়েজ আহমেদ বের হয়ে যেতেই হাসনা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। শালুক মায়ের সামনে গিয়ে বলল, কেন এরকম করছো মা? তুমি কি পারবে থাকতে? হাসনা বেগম কান্নার জন্য কথা বলতে পারলেন না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমার 20 বছর ধরে সাজানো সংসার, মায়া মমতা ভালোবাসা দিয়ে সাজিয়েছি 3 জন মিলে। কখনো ওনাদের যা ভাবিনি বোন ভেবেছি, ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো ভেবেছি। আজ সব ছেড়ে যাবার কথা বলছি কি অল্প কষ্টে? আমার মেয়েদের এরকম একটা পরিবেশে আমি আর রাখতে চাই না। এখানে থাকলে ধ্রুব কিছুতেই আর শালুককে আসতে দিবে না এই বাড়িতে। আমি চিনি ধ্রুবকে, যেখানে একবার তার অসম্মান হবে সেখানে সে দ্বিতীয়বার আসবে না। আজকে এই ঘটনার পর ধ্রুব কিছুতেই আর আসবে না বাড়িতে, শালুককেও আসতে দিবে না। বাকিটা জীবন আমার মেয়েকে এভাবে থাকতে হবে। আজ শালুকের সাথে এরকম করেছে, পরের বার যে শাপলার সাথে এরকম হবে না, কে নিশ্চয়তা দিবে? ফয়েজ আহমেদ নিচে গিয়ে বাবাকে ডাকলেন। তিনি নিজেও বুঝেছেন এটা। এই বাড়িতে থাকলে শালুককে আর এই জীবনের জন্য দেখবে না। ধ্রুব কখনোই শালুককে এখানে পাঠাবে না। সব ভেবে ফয়েজ আহমেদ বাবাকে বললেন আজকে। এই মুহূর্তে তিনি স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চান। নুরুল ইসলাম সাহেব নরম স্বরে বললেন, বেশ, যা তোমাদের ভালো মনে হয় তাই করো। যদি মনে হয় আমার নাতনিদের জন্য এতেই ভালো হবে, তবে আমি তোমাদের কিছুতেই বাধা দিব না। আদিবা বেগম কাপে চা ঢালতে ঢালতে সব শুনলেন। তার হাত পা কাঁপতে থাকলো, কিন্তু বাধা দেওয়ার মতো সাহস পেলেন না। কিভাবে বাধা দেবেন তিনি? একটা হাসি খুশি যৌথ পরিবার ভেঙে যেতে বেশি দেরি হলো না। কেউ কাউকে দোষারোপ করতে পারলো না, অভিযোগ করতে পারলো না। ধ্রুব কল দিল কিছুক্ষণ পর। শালুকের সারা শরীর কেঁপে উঠল। কোনো মতে উঠে ফোন রিসিভ করলো। ধ্রুব নরম স্বরে বলল, শরীর কেমন এখন তোমার?
শালুক কোনো মতে জবাব দিল। ভালো আছি এখন। ধ্রুব কোমল গলায় বলল, আমাকে বলতে বলেছি না শালুক, কোনো সমস্যা হলে? গতকাল আদনান তোমাকে রাস্তায় যখন বিরক্ত করেছে, কেন আমার কাছে লুকিয়ে গেলে তখন? আমি বলেছি না আমার কাছে বলতে কোনো সমস্যা হলে? আর যদি কোনো বিপদ হতো শালুক, আমি কিভাবে বাঁচতাম? কাকে নিয়ে বাঁচতাম আমি শালুক? তোমাকে আমি বলেছি না আমার আর কেউ নেই তুমি ছাড়া। আমার এই পৃথিবী অন্ধকার তোমাকে ছাড়া। তবে কেন আমার কাছে লুকিয়ে গেলে? আমাকে কথা দাও শালুক, আর কখনো আমার কাছে এরকম কিছু লুকাবে না যা তোমার ক্ষতির কারণ হতে পারে। শালুক কেঁদে ফেললো। ভেবেছিল ধ্রুব তাকে ভুল বুঝবে। এখন ধ্রুবর কথা শুনে শালুকের খুব সব ভয় কেটে গেল। ঝরঝর করে কেঁদে উঠলো শালুক। জীবনে এরকম বোঝার মতো একটা মানুষ থাকলে আর কি লাগে সুখী হতে। শালুক কথা বলে দিল, আর কখনো কোনো কথা সে লুকিয়ে যাবে না যা তার বিপদের কারণ হতে পারে। নিজেদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাসনা বেগম অপেক্ষা করতে লাগলেন ভ্যান আসার। জিনিসপত্র তেমন কিছু না, জামা কাপড়, বই খাতা, নিজের কিছু হাঁড়ি পাতিল। আদিবা বেগম শক্ত হয়ে বসে আছেন চেয়ারে। হাসনা বেগমের বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত জানার পর থেকে তার মন ভীষণ উতলা হয়ে আছে। একবার ছেলের ঘরে গিয়ে অত্যন্ত বিশ্রীভাবে কিছু কথাও বলে এসেছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত হিসেব করে দেখলেন মেয়ে দুটোকে ভালো রাখতে হলে এর চাইতে উত্তম সিদ্ধান্ত আর কিছু নেই। আদনানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলে কি আদনান যাবে? তার যদি লজ্জা থাকতো তবে সে প্রথম দিনে এরকম ঘটনা ঘটানোর পরেই লজ্জায় অপমানে চলে যেত বাড়ি থেকে। কিন্তু সে যায়নি কোথাও, গাঢ় হয়ে বসেছিল। আর যদিও এখন বাড়ি ছেড়ে যায়, তবু কতদিন? 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, সে তো বাড়িতেই সে আসবে। তখনও যদি ওর স্বভাব ভালো না হয়, একই বাড়িতে থাকলে ও যদি আবারও এরকম প্রতিশোধ পরায়ণ হয়ে কারো কোনো ক্ষতি করে। শাপলা শালুককে তিনি নিজের মেয়ের মতো দেখেছেন। আফিফা আর ওদের মধ্যে কখনো বিভেদ করেননি। তেমনই ব্যবহার করেছেন হাসনা তার ছেলে মেয়েদের সাথে। 3 যা বোনের মতো ছিলেন। কেউ কখনো কারোর বাচ্চাকে বাঁকা চোখে দেখেনি। সেখানে শাপলা শালুকের কোনো ক্ষতি হলে তার কলিজায় গিয়ে লাগবে, এটাই স্বাভাবিক। আর এটা স্বাভাবিক বলেই তেমনি হাসনা বেগম আদনানকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কাউকে বলছেন না। মায়ার বন্ধনের মতো কঠিন কোনো শিকল কি এই দুনিয়ায় আছে? আর বাজারে একটা 4 রুমের বাসা ঠিক করে ফয়েজ সাহেব ভ্যান নিয়ে এলেন বাড়িতে। ভ্যান চালকের সাথে নিয়ে নিজে সবকিছু ভ্যানে তুললেন। বিদায় বেলায় হাসনা বেগম শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেলেন প্রায়। তারপর হুঁশ ফিরতেই স্বামীকে চিৎকার করে বললেন, আমি যাব না। আমি এই সংসার ছেড়ে আব্বা আম্মা ভাবিদের ছেড়ে কোথাও যাব না। এই বাড়ির প্রতিটি দেওয়ালে, প্রতিটি ইটের কণার মধ্যে আমি ভালোবাসার ছবি দেখেছি। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। নুরুল ইসলাম সাহেব পুত্রবধূর সামনে দাঁড়িয়ে বললেন, পাগলামি করো না বৌমা, আমাদের সবার জন্য ভালো হবে এটা। আমার নাতনিরা নিরাপদে থাকবে। হাসনা বেগম বললেন, আমি পারবো না আব্বা, আমি মরেই যাব। একা একা আমি থাকতে পারবো না। রোজ সকালে সবার জন্য নাস্তা বানানো, মায়ের সুপারি কেটে দেওয়া, সবাইকে বেড়ে খাওয়ানো, অলস বিকেলে সবাই মিলে গল্প করা, কাজ করা নিয়ে ফরিদার সাথে অভিমান করা, বড় ভাবি রান্নাঘরে দেরিতে আসলে মুখ ফুলিয়ে রাখা, মায়ের জন্য অল্প ঝালে অল্প মশলায় আমি ছাড়া কে রান্না করবে আব্বা? বড় ভাবির মাথা ব্যথা শুরু হলে আমি না থাকলে কে তার মাথা মালিশ করে দিবে? এই যে ফরিদা এত বড় হয়েছে, এখনো পায়ের নখ সুন্দর করে কাটতে পারে না। আমি না থাকলে কে ওর পায়ের নখ কেটে দিবে সুন্দর করে? রাত বেরিতে ছেলে মেয়েরা পড়তে বসলে যখন বলবে ছোট চাচির হাতে নুডলস খাবো, পাস্তা খাবো, তখন কে বানিয়ে দিবে ওদের? বড় ভাবি চুলার পাশে বেশিক্ষণ থাকতে পারেন না, গরমে তার মাথা ব্যথা করে। ফরিদা এখনো রান্নায় লবণ চাকতে জানে না। মতির মা তরকারি কাটতে গেলে বছর লাগিয়ে দেয়। আমি না থাকলে তো বড় ভাবিকে সারাক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। ফরিদা লবণ কম বেশি বুঝবে না। আমি কিভাবে যাবো আব্বা? আমার যে কত দায়িত্ব আছে এই বাড়ির সবার প্রতি। স্বার্থপর মানুষের মতো কিভাবে নিজের শোক, নিজের ভালো থাকার কথা চিন্তা করে সবাইকে ছেড়ে যাবো আব্বা? আমার তো আব্বা আম্মা মারা গেছেন, আপনারাই আমার আব্বা আম্মা। আমি যে মন ভরে আব্বা আম্মা বলে ডাকতে পারবো না। নিজের মাকে মনে পড়লে আম্মার পায়ের পাশে গিয়ে বসে থাকতে পারবো না। আমি এত কিছুর অভাব সহ্য করতে পারবো না আব্বা। কেউ কোনো কথা বলতে পারল না। সবার কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ফয়েজ আহমেদ স্ত্রীকে কোনোভাবেই বোঝাতে পারলেন না। সকালে হাসনা যেসব যুক্তি দেখিয়েছেন সব যুক্তি তিনি হাসনাকে দেখালেন। হাসনা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন।
অবশেষে ভ্যান চালককে বিদায় করে দেওয়া হয়েছে। আদিবা বেগম হাসনা বেগমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আছেন, যেন ছেড়ে দিলেই হাসনা বেগম হারিয়ে যাবে। যৌথ পরিবারে থাকা মানুষগুলো জানে শূন্যতা কেমন পীড়াদায়ক। একই সাথে একই ছাদের নিচে সে মানুষের বছরের পর বছর কাটানো হয়। সেই মানুষটা যখন আলাদা হয়ে যেতে চায়, তখন বুকটা ফেটে যায় যন্ত্রণায়। এক শূন্যতা এসে গ্রাস করে, বুকের ভেতরটা পাথরের মতো ভারী মনে হয়। শালুকের পরীক্ষা শেষ হবার পর দেখলো মেজো চাচা দাঁড়িয়ে আছে। এই মানুষটা এখন তার শ্বশুর। ভাবতেই শালুকের কেমন লজ্জা লাগছে। মেজো চাচা শালুকের জন্য আইসক্রিম কিনলেন, চিপস কিনলেন, একটা 7 আপ কিনলেন 1/2 লিটারের। শালুকের কেমন কান্না চলে এলো। তার পিএসসি জিএসসি পরীক্ষার সময় একদিন বড় চাচা, একদিন মেজো চাচা, একদিন নিজের বাবা যেতেন তার সাথে। প্রতিদিন হল থেকে বের হলে দেখতো সবাই এটা ওটা হাবিজাবি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। আজ আবারও শালুকের মনে হলো সে ভীষণ ছোট এখনো। মেজো চাচা শালুককে আগে আইসক্রিম খেতে দিলেন, তারপর দুজনে মিলে গল্প করতে করতে বাড়িতে ফিরল। চাচার থেকেই শালুক জানতে পারলো তারা বাড়ি ছেড়ে যাচ্ছে না কোথাও। শুনে শালুকের স্বস্তি হলো। শালুক জানে এমনিতেও সে বাড়িতে বেশি দিন থাকতে পারবে না, বছরে 1-8 বার আসবে হয়তো। ধ্রুব আগেই বলে রেখেছে ইন্টারে ঢাকায় ভর্তি করাবে শালুককে, তখন কালে ভদ্রে বাড়িতে আসতে পারবে হয়তো। তার জন্য এভাবে বাড়ি থেকে বাবা মা আলাদা হয়ে যাবে, এটা শালুক কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন চাচার কথা শুনে সে ভারমুক্ত হলো যেন। আদনানের বাবা নুরুল ইসলাম সাহেবকে নিয়ে আদনানের রুমে গেল। তারপর সোজা সাপটা জিজ্ঞেস করলো, তুই কেন গত রাতে এরকম কাজ করেছিস? তার স্পষ্ট কারণ বল এই মুহূর্তে। তা যদি না বলিস তবে আমি নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দেব, নারে নির্যাতনের মামলা দিয়ে। আমি ভুলে যাব তুই আমার ছেলে। আদিবা বেগম নিজেই স্বামীকে বলেছেন ছেলেকে এই কথা বলতে। হয় সে তার উদ্দেশ্য পরিষ্কার করে বলবে, আর নয়তো তিনি ছেলেকে জেলে পাঠিয়ে দেবেন। নিজের ছেলে বলে বারবার তার অপরাধ ক্ষমা করে দিলে আল্লাহর কাছে তিনি সবচেয়ে বড় অপরাধী হিসেবে গণ্য হবেন। শালুকের জায়গায় যদি আফিফা থাকতো, তখন কি তিনি চুপ করে সহ্য করতে পারতেন? হাসনার জায়গায় তিনি থাকলে কিছুতেই কি মুখ বুজে সহ্য করতে পারতেন? পারতেন না কিছুতেই। বাবা আর দাদার কথাকে আদনান তেমন গুরুত্ব দিল না। আদিবা বেগম নিজে থানায় গেলেন শালুককে নিয়ে। সন্ধ্যাবেলায় পুলিশ এলো একটা জিপে করে। 10 মিনিটের মধ্যে আদনানকে ধরে নিয়ে গেল। শালুকের সামনে দিয়ে যাওয়ার সময় আদনান কেমন ভরসাহীন চোখে শালুকের দিকে তাকালো। সেই চোখে হয়তো মিশেছিল হতাশা, না পাওয়া, ক্ষোভ, প্রতিহিংসা। আদনানকে পুলিশ ধরে নিয়ে গেছে, এতে যেন কারো কোনো সমস্যা নেই। সবাই কেমন রিল্যাক্স মোডে আছে, বিশেষ করে বড় চাচি যেন একেবারে নির্ভর। আজ অন্য দিনের চাইতে আজকে তাকে বেশ প্রফুল্ল লাগছে। সবাই মিলে চা খেলো, ঝালমুড়ি খেলো, এরপর রাতের রান্না বসাতে গেল। 3 যা মিলে শালুক পড়তে বসলো। একটু আগে ধ্রুবর সাথে কথা বলেছে, ধ্রুবকে সব জানিয়েছে শালুক। ধ্রুব সব শুনে বলল, অন্তত তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যাতে থানায় আটকে রাখে, তাহলেই আমি নিশ্চিত। নিশাকে পড়াতে যাওয়ার সময় ধ্রুব কিছুক্ষণ ভেবে চিন্তে নিল। আজ যদি নিশা আগের দিনের মতো করে, তবে ধ্রুব আজকেই টিউশনি ছেড়ে দিবে বলে সিদ্ধান্ত নিল। টাকার মায়া করে নিজেদের সম্পর্কের মধ্যে ধ্রুব তৃতীয় ব্যক্তির আগমন কিছুতেই সহ্য করবে না। না হয় খুব অভাবে দিন কাটাবে স্বামী স্ত্রী দুজনে, তবুও যেই কারণে নিজেদের সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, সেই রিস্ক ধ্রুব নিবে না। নিশা আজও আগে এসে চেয়ারে বসে আছে। ধ্রুব গিয়ে চেয়ারে বসলো। তারপর হিসাব বিজ্ঞান বই বের করে নিশাকে গম্ভীর মুখে বলল, এই অঙ্কটা করো, গতকাল একটা করিয়েছি এটার মতোই। নিশা ড্রয়ার থেকে একটা বক্স বের করলো। তারপর ধ্রুবর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। ধ্রুব রাগ ঈশ্বরে জিজ্ঞেস করলো, কি এটা? নিশা মাথা নিচু করে বলল, একটা ফোন আমার বাবা পাঠিয়েছে আপনার জন্য। ধ্রুব নিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাবা কি আমাকে দেখেছেন কখনো? আমাকে চেনেন তিনি? নিশা ভয় পেয়ে গেল। তারপর বলল, চেনেন তো, আম্মু তো বলেছেন আপনার কথা বাবাকে। ধ্রুব কি জিজ্ঞেস করলো, আমার জন্য ফোন উনি কেন পাঠাবেন? নিশা বলল, আপনার ফোনটা তো বাটন ফোন, তাই পাঠিয়েছে। ধ্রুব জিজ্ঞেস করলো, আমার বাটন ফোন সেটা তোমার বাবা কিভাবে জানেন? নিশা ঘামতে লাগলো। ধ্রুব তাকে এত প্রশ্ন করবে সে বুঝেনি। এটা মূলত তার জন্য পাঠিয়েছে। সে ধ্রুবর হাতে বাটন ফোন দেখে ঠিক করে রেখেছে এই ফোনটা ধ্রুবকে গিফট করবে। সে দিচ্ছে বললে নিশ্চয়ই ধ্রুব নেবে না, নিশা জানে, তাই বাবার কথা বলল। ধ্রুবর প্রশ্ন শুনে নিশা বলল। ধ্রুবর সাথে সাথে নিশার মাকে ডাকতে লাগলেন। নিশার মা আফসানা বেগম উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার? ধ্রুব হেসে জিজ্ঞেস করলো, এটা নিশার ফোন না আন্টি? আফসানা বেগম বললেন, হ্যাঁ স্যার, গত পরশু পাঠিয়েছে ওর বাবা ওর জন্য।
ও গত মাসে ওর বাবাকে বলেছিল ওর জন্য একটা ফোন দিতে। নিশা ভয়ে চমকে উঠল, তড়িঘড়ি করে বলল, কে বলছো আম্মু? এটা তো তুমি বলেছিলে বাবাকে স্যারের জন্য একটা ফোন পাঠাতে, স্যারের হাতে একটা বাটন ফোন দেখে। আফসানা বেগম হতভম্ব হয়ে গেলেন। বুঝতে পারলেন মেয়ে কোন গড়বড় করেছে, তাই আমতা আমতা করে বললেন, না মানে হ্যাঁ আমি বলেছিলাম আসলে। আপনি নিন না ফোনটা। ধ্রুব হেসে ফেলল। নিশার মাঝে মিথ্যা বলছে তা সে স্পষ্ট বুঝতে পারলো। হেসে বলল, দেখুন আন্টি, আমি এখানে নিশাকে ফ্রি পড়াচ্ছি না, পড়াচ্ছি বিনিময়ে বেতন নিচ্ছি। আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট। আমার বাটন ফোনেই চলে। অ্যান্ড্রয়েড ফোনে যেদিন প্রয়োজন মনে হবে সেদিন আমি নিজে কিনে নেব। কারো অনুগ্রহ আমার কাছে সহ্য হয় না। আমার যা আছে তাই আমার জন্য যথেষ্ট। আমি আন্তরিকভাবে দুঃখিত আন্টি, এই ফোনটা আমি নিতে পারছি না। আর আরেকটা কথা, আমি আগামীকাল থেকে আর আসবো না নিশাকে পড়াতে। আপনি প্লিজ অন্য টিচার দেখবেন ওর জন্য। আমি এখন আসছি, আসসালামু আলাইকুম। নিশার মা কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় এসে ধ্রুব স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর হঠাৎ করে শালুককে কল দিল। শালুক হ্যালো বলতেই ধ্রুব বলল, আমি তোমাকে ভালোবাসি শালুক, আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। আজীবন আমি তোমাকে ভালোবাসবো শালুক, তুমি সারা জীবন আমার হয়ে থেকো। আমি প্রমাণ করে দেবো এক নারীতে আবদ্ধ থাকে যে পুরুষ, সে পুরুষের চাইতে সুখী আর কেউ নেই। আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। তারপর শালুককে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আনন্দে শালুকের দুচোখ টলমল করতে লাগলো। মনে হলো এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মেয়ে, যার এরকম একটা স্বামী আছে যে তাকে ভীষণ ভালোবাসে। শালুকের সব পরীক্ষা শেষ হতে 15 দিন সময় লাগলো। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শোরুম থেকে বের হয়েই ধ্রুব গাড়িতে উঠল। শালুককে আগেই বলে রেখেছে রেডি হয়ে থাকতে। শালুকের কেমন শূন্য শূন্য লাগছে চলে যাবার কথা শুনেই। আবার কবে আসবে কে জানে, কতদিন হয়ে যাবে কারোর সাথে আর দেখা হবে না, বাবা মাকে দেখবে না। স্কুল থেকে ফিরেই শালুক উদাস হয়ে বসে রইল। আনমনা হয়ে ভাবতে লাগলো সবার কথা। আজ চলে গেলে আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে। আর এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তো আর আশা হবে না বাড়িতে। বৃদ্ধ বয়সে অফুরন্ত সময় থাকবে, তখন এভাবে বিপদে ফেলার মতো কেউ থাকবে না, কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কিন্তু এই যে এখন বাবা মা, চাচা চাচি, দাদা দাদি আছে, এরা সবাই কি থাকবে? তখন কি মানসিকতা এখনকার মতো থাকবে? এসব ভাবতে ভাবতে শালুকের চোখের কোণ ভিজে গেল। শাপলা কলেজ থেকে এসে শালুকের পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক বোনকে ধরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আজকে চলে যাব আপা, ধ্রুব ভাই আসতেছে আমাকে নিতে। শাপলা ভীষণ মন খারাপ হলো শুনে। বোনের চোখের জল মুছে দিয়ে বলল, আমাদের ভাগ্যটা এরকম কেন বলতো? কত হাসি খুশি ছিলাম আমরা, কত সুখী ছিলাম আমরা সবাই, অথচ একটা ঝড়ে আমাদের সব লণ্ডভণ্ড হয়ে গেছে। সবার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। নয়না বাবাও আসে না, আফিফা আবার বড় আপাকে আসতে দেয় না। তুই চলে গেলি কত দূরে, আমি একেবারে একা হয়ে গেছি রে। নিজেকে বড় নিঃসঙ্গ লাগে এখন, মনে হয় এক মরুভূমিতে একা বেঁচে আছি। মা চাচিরা সবাই সবার কাজে ব্যস্ত, দিবা ছোট মানুষ, ওর মতো থাকে। নিজেকে মনে হয় একা নিঃসঙ্গ তাল গাছের মতো। ডানা থাকলে আমি উড়ে যেতাম, এখন ডানার অভাবে একা দাঁড়িয়ে আছি। আমাকে ছেড়ে তারা সবাই চলে গেলে নিজ নিজ ঠিকানায়। শালুকের মন খারাপ হলো আরো বেশি বোনের কথা শুনে। আসলেই তো, ধ্রুবর সাথে তো তার দিন কেটে যায়। শাপলা একা বাড়িতে থাকে কিভাবে, ওর কেমন লাগে জানি। শাপলা বলল, আয় তোর ব্যাগ গুছিয়ে দি। দুবোন মিলে ব্যাগ গোছাতে লাগলো। রান্নাঘরে হাসনা বেগম ভীষণ ব্যস্ত। ধ্রুবর পছন্দের খাবার রান্না করছেন তিনি। বক্সে করে সব দিয়ে দেবেন। ধ্রুব যে বাড়িতে এক গ্লাস পানিও খাবে না তা তিনি জানেন, তাই তড়িঘড়ি করছেন। তার সাথে হাতে নাতে হাত লাগিয়ে সবাই কাজ করছে। আদিবা বেগম দুধ পুলি পিঠা বানাচ্ছে। সবাই ভীষণ ব্যস্ত। ধ্রুব এলো রাত 10টার দিকে, এসে দেরি করলো না আর। সবার সাথে দেখা করে কথা বলে শালুকের হাত ধরে বের হয়ে গেল। শালুক নীরবে অশ্রুপাত করছে, তাও দেখলো ধ্রুব, কিন্তু কিছু বলল না। প্রতিটি মেয়ের জন্য এই মুহূর্তটা ভীষণ বেদনাদায়ক। এই সময় তাকে যদি বলা হয় এত কান্নার কি আছে, তবে তা হলো চরম অমানবিকতা। এই সময়টা প্রতিটা মেয়ের জন্যই খুবই লাজুক সময়। তাদের মন তখন অল্পতেই আঘাত পায়। রিকশায় বসে ধ্রুব শালুকের মাথা নিজের বুকে নিল, বলল, আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে শালুক। আমি এও জানি তোমাকে আরো কয়েকটা দিন থাকতে দেওয়া উচিত ছিল,
কিন্তু আমার দিকটা তুমি একবার ভেবে দেখো শালুক। আদনান যে কোনো সময় বের হয়ে আসতে পারে, তারপর তোমার যদি কোনো ক্ষতি করেও, আমার জায়গায় তুমি নিজেকে দাঁড় করিয়ে একবার ভেবে দেখো আমি কি ভুল করেছি না ঠিক করেছি। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না শালুক, 1% রিস্কও আমি তোমাকে নিয়ে নিতে পারবো না। তবুও যদি তোমার মনে হয় আমার কাজটা ভুল হয়েছে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত শালুক। শালুকের বিপরীতে কিছু বলতে পারল না। ধ্রুব ভুল কিছু করেনি। রিক্সা থেকে নেমে দুজনে বাসে উঠল। ধ্রুব শালুককে সিটে বসিয়ে দিয়ে নেমে গিয়ে বার্মিস, আচার, তেঁতুলের আচার, চিপস, জুস, কেক কিনে আনলো। চলন্ত গাড়িতে শালুক ঘুমিয়ে পড়লো ধ্রুবর কাঁধে মাথা রেখে। ধ্রুবর মনে হলো কত লক্ষ কোটি বছর যেন পার হয়ে গেছে এর মধ্যে। শালুক তার থেকে দূরে ছিল। আজ বহুদিন পর ধ্রুবর মনে হলো প্রাণ পাখি তার খাঁচায় ফিরে এসেছে। শালুকের কপালে একটা আলতো করে চুমু খেলো ধ্রুব। শীতে শালুক ধ্রুবকে জড়িয়ে ধরলো। হুডির জিপার খুলে শালুক ধ্রুবকে ভেতরে টেনে নিয়ে হুডি দিয়ে ঢেকে দিল। ভোর রাতে নিজেদের বাসায় এসে পৌঁছালো দুজনে। শালুক বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। বাকিটা সময় ধ্রুব আর ঘুমাতে পারলো না। বাড়ি থেকে দেওয়া খাবারের বক্সগুলো বের করে সব গরম করে রাখলো। একটা ফ্রিজের যে ভীষণ প্রয়োজন তা আবারও অনুভব করলো ধ্রুব। অ্যাকাউন্টে প্রায় 42,000 টাকার মতো আছে। ধ্রুব ঠিক করলো আজকে দিনেই একটা ছোট ফ্রিজ কিনে নিয়ে আসবে। শালুক ঘুম থেকে উঠে দেখে ধ্রুব নেই, চলে গেছে নিজের কাছে। খাবার রেডি করা। বাড়ি থেকে গরুর মাংস রান্না করে দিয়েছে হাসনা বেগম। ধ্রুব রুটি বানিয়ে রেখেছে। হাত মুখ ধুয়ে শালুক খেয়ে নিল। খাওয়ার পর আপনাতেই আজ বই নিয়ে বসে গেল পড়তে। ধ্রুবর এত কাজ করা দেখে শালুকের মনে ধ্রুবর এত পরিশ্রমের প্রতিদান হিসেবে হলেও তার ভালো রেজাল্ট করতে হবে। সারাদিন কাজ করার পরেও যে মানুষ তাকে এত যত্ন করে পড়ার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এর চাইতেও উত্তম বিকল্প আর কিছু নেই শালুকের। ধ্রুব বাসায় ফিরল রাতে। নিশার মা এর মধ্যে অনেকবার কল দিয়েছে, কিন্তু ধ্রুব রিসিভ করেনি। শালুক অবাক হলো ধ্রুবকে আজ তাড়াতাড়ি ফিরতে দেখে। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার আরেকটা টিউশনি আছে না? ধ্রুব হেসে বলল, ওটা ছেড়ে দিয়েছি। শালুক বুঝতে পারলো না কেন ছেড়ে দিয়েছে, কিন্তু আর কিছু জিজ্ঞেসও করলো না। ধ্রুব শোরুমের ইউনিফর্ম চেঞ্জ করে বলল, তুমি একটু বাজারের ব্যাগগুলো খুলে রাখো, আমি গোসলটা সেরে নিই। ফ্রিজ কিনেছি একটা, আমার ফোনে কল আসলে রিসিভ করিও। বাসার সামনে এসে ওনারা কল দিবেন। শালুক চোখ বড় করে তাকালো, তারপর বলল, এই শীতের মধ্যে গোসল করবেন? ধ্রুব হাসলো। ধ্রুবর লাজুক হাসি দেখে শালুক ভ্রু কুঁচকে তাকালো। শালুককে পিছন থেকে জড়িয়ে ধরে ধ্রুব বলল, কৃতজ্ঞতা প্রকাশ করো বোকাফুল। তোমাকে যে খুব সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার কষ্ট দিচ্ছে না, আমার অভ্যাস আছে। শালুক বুঝতে পারলো না ধ্রুবর কথা। ধ্রুব বাথরুমে ঢুকে যাওয়ার পর শালুক বুঝলো ধ্রুব কি বলেছে। এমনিতেই আগে থেকেই শালুক একটু আধটু জানতো, কিন্তু এবার বাড়ি যাওয়ার পর দাদি তাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছে। সেসব শুনে শালুক লজ্জায় রক্তিম হয়ে গেছে। আজ ধ্রুবর মুখে এই কথা শোনার পর শালুকের নিজেকে ভীষণ বোকা মনে হলো। আসলে সে বোকা। ধ্রুব তাকে এমনি এমনি বোকাফুল বলে না। লজ্জায় শালুকের কান গরম হয়ে উঠল। ধ্রুবর কল এলো সেই সময়। ধ্রুব জিজ্ঞেস করলো বাথরুম থেকে, কে কল দিয়েছে? শালুক বলল, নাম সেভ নেই, আননোন নাম্বার। ধ্রুব গায়ে সাবান মাখতে মাখতে বলল, রিসিভ করে কথা বলো, আমাদের ফ্ল্যাটের নাম্বারটা বলে দাও, আমি বের হচ্ছি। শালুক রিসিভ করতেই ওপাশ থেকে নিশা কান্না করতে করতে বলল, স্যার, কেন চলে গেলেন এভাবে? আমি কি অপরাধ করেছি স্যার? আমি থাকতে পারবো না আপনাকে না দেখে। প্রমিস করছি স্যার, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনার যেভাবে পছন্দ আমি সেভাবে চলবো। আম্মু আমাকে খুব বকেছে, আপনি আর আসবেন না শুনে। এরকম আর হবে না স্যার, প্লিজ আপনি আসুন। শালুক হতভম্ব হয়ে শুনতে লাগলো সব। ধ্রুবর স্টুডেন্ট ছেলে নাকি মেয়ে তা শালুক কখনো জানতে চায়নি। ধ্রুব কখনো বলেনি। শালুক ভেবেছে ছেলে স্টুডেন্ট, কিন্তু মেয়ে স্টুডেন্ট জানতে পেরে শালুকের হাত পা কেমন কাঁপতে লাগলো। ভয়ে শালুক কল কেটে দিল। লুঙ্গি করে ধ্রুব বের হয়ে এলো। চুল মুছতে মুছতে বলল, কি বললো ওরা? এসেছে? শালুক মাথা নিচু করে বলল, আপনার স্টুডেন্ট কল দিয়েছে, আপনি তাকে পড়াতে যাচ্ছেন না বলে খুব কষ্ট পাচ্ছে সে। শালুকের কথায় ধ্রুব বিষাদের সুর শুনতে পেল। মুচকি হেসে শালুককে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো শালুক, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো পিছুটান নেই। আমার জন্য কে কষ্ট পেল, কে মারা গেল, সেসবে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আমার মাথা ব্যথা শুধু আমার বোকা ফুলকে নিয়ে। আমার জন্য সে কষ্ট না পেলেই হলো। ওর নাম নিশা। 3 মাস পড়িয়েছি আমি ওকে। মেয়েটাকে আমি বলেছিও আমি বিবাহিত। ওর সামনে বসেও তোমার সাথে কথা বলেছি।
কিন্তু ও বিশ্বাস করতে চাইছে না, এই জন্য ওকে পড়ানো বন্ধ করে দিয়েছি। এই জন্য তুমি যদি আমাকে ভুল বুঝে মন খারাপ করে থাকো, তবে আমার চাইতে কষ্ট আর কেউ পাবে না। শুধুমাত্র তোমার আমার মধ্যখানে তৃতীয় ব্যক্তি হিসেবে নিশা যাতে ঢুকতে না পারে, তার জন্যই আমি ওর থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। তারপর আমার আর কি করার আছে বলো? শালুক ছলছল চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার খুব খারাপ লেগেছে, কেন লেগেছে আমি জানি না, তবে আজ এটুকু অনুধাবন করতে পেরেছি। আদনানের কথা শুনলে আপনার কাছে কেমন কষ্ট লাগতো, এতদিন আপনার সেই কষ্ট আমি অনুভব করতে পারতাম না, কিন্তু আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি সেই যন্ত্রণা। আমি ছাড়া যেমন আপনার আর কেউ নেই, আজ এই মুহূর্তে ভীষণভাবে অনুভব করছি আপনি ছাড়াও আমারও এই পৃথিবীতে একান্ত আপন বলে আর কেউ নেই। আমি আপনাকে হারাতে পারবো না। শালুক নিজেই ধ্রুবকে জড়িয়ে ধরল। শালুকের কান্না দেখে ধ্রুব ওর চুলে হাত বুলিয়ে দিল, তারপর শালুকের মুখ উপরের দিকে তুলে একটু চুমো খেল। সারা শরীর কেঁপে উঠল শালুকের, মনে হলো বৈদ্যুতিক শক খেয়েছে সে। শালুক নিজে আরো শক্ত করে জড়িয়ে ধরল ধ্রুবকে। সেই চরম রোমান্টিক মুহূর্তে নিষ্ঠুরের ন্যায় ধ্রুবর কল এলো, ফ্রিজ নিয়ে এসেছে। লজ্জা পেয়ে শালুক বারান্দায় ছুটে গেল। মাস শেষ হতেই ধ্রুব টের পেল সামনের দিনগুলো তার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে, যদি না এর মধ্যে আরেকটা টিউশনি জোগাড় করতে পারে। সামনের মাসে ফাইনাল পরীক্ষা ধ্রুবর, ভার্সিটিতে ফি বাবদ অনেকটা খরচ আছে। এরপর আবার ফ্রিজ কিনতে হয়েছে। ফ্রিজ কেনার পর ধ্রুবর জমানো টাকা ছিল 9,000, বেতন আর 2টা টিউশনি থেকে পাচ্ছে 22,000 টাকা, বাসা ভাড়া দিতে হচ্ছে 15,000 টাকা, এর উপর মাসে বিদ্যুৎ বিল প্রায় 1,000 টাকা। ধ্রুবর ভাড়া যায় মাসে 2,000 টাকা, বাকি 4,000 টাকা দিয়ে সারা মাস চলতে হয়। প্রতিদিন খাবারে মাছ মাংস না থাকলে ধ্রুবর কেমন লজ্জা লজ্জা লাগে। তার মনে হয় সে শালুককে ভালো রাখতে পারছে না। শালুক হয়তো এসব দিয়ে খেতে পারছে না আরাম করে। খাবার সময় ধ্রুব বেশ খারাপ লাগে। ইদানিং সকালে আর খেতে বসলে ধ্রুব মাছ মাংস খেতে চায় না। শালুক বুঝতে পারছে না ধ্রুবর সমস্যা কোথায়। বাসায় আসলে ধ্রুবর চেহারায় কেমন চিন্তার ছাপ দেখতে পায় শালুক, কিন্তু কেন এত চিন্তা করছে ধ্রুব সেটাই বুঝে উঠতে পারছে না শালুক। ধ্রুবর এই চিন্তিত চাউনি শালুকের সহ্য হচ্ছে না। ভীষণ কান্না পায় শালুকের ধ্রুবকে এভাবে বিমর্ষ হয়ে থাকতে দেখলে। ধ্রুব হন্যে হয়ে আরেকটা টিউশনি খুঁজছে, কিন্তু কিছুতেই মিলছে না। দুর্মূল্যের বাজারে 4,000 টাকায় নিজেদের সংসার চালানো ধ্রুবর জন্য কঠিন হয়ে পড়েছে। রাতে ধ্রুব বাসায় এসে শালুক আজ মুখ ফুলিয়ে রাখলো। বিকেলে শালুক নিজে রান্না করেছে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে শালুকের কেমন অরুচি ধরে গেছে খাবারে। শালুক আজ আলু ভর্তা, শিম ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিল। বিকেল ধরেই আস্তে আস্তে সব আয়োজন করেছে শালুক। আর শালুকের এই আয়োজনের সবচেয়ে বড় সহায়ক ছিল ইউটিউব। মায়ের থেকে শুনেছে বাহারি রকমের ভর্তা, খুদের ভাত ধ্রুবর ভীষণ পছন্দ। সেটা দেখেই শালুক ইউটিউব থেকে ভর্তা রেসিপি দেখতে লাগলো। দেখে তার নিজেরও ইচ্ছে হলো ভর্তা দিয়ে ভাত খেতে। তার উপর কয়েকদিন ধরেই মাছ মাংস খেয়ে শালুকেরও অরুচি এখন। ধ্রুব বাসায় এসে চেঞ্জ করে নিল। শালুকের গম্ভীর মুখখানা দেখে শঙ্কিত হয়ে গেল। শালুকের চিবুক তুলে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? শালুক মাথা নাড়িয়ে জানালো, না। ধ্রুব আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? শালুক বলল, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। ধ্রুব তারিখ হিসেব করলো। বাড়ি থেকে এসেছে বেশ কয়েকদিন হয়ে গেছে, কে জানে হয়তো বাড়ির কথা মনে পড়ছে। ধ্রুব জিজ্ঞেস করলো, বাড়ির জন্য মন খারাপ লাগছে শালুক? বাড়ি যেতে চাও? শালুক আগের মতো গম্ভীর হয়ে বলল, না। ধ্রুব এবারও চিন্তা করলো কিছুক্ষণ, তারপর আস্তে করে জিজ্ঞেস করলো, তোমার কি অন্য সমস্যা হয়েছে? ন্যাপকিন শেষ হয়ে গেছে? শালুক লজ্জা পেল না মোটেও, তেমনি আগের সুরে বলল, না। ধ্রুব আর ভেবে পেল না তাহলে কি হতে পারে। শালুকের পাশে বসে পড়ল ধ্রুব। শালুকের বাম হাতের আঙ্গুল নিচের ডান হাতের আঙ্গুলের মধ্যে রেখে বলল, কি হয়েছে শালুক? এভাবে মন খারাপ করে আছো কেন? তোমার মন খারাপ হলে আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। তোমার মুখের হাসি আমার পৃথিবীকে আলোকিত করে। তোমার মুখের হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তোলে। জেনেও কেন তুমি এরকম করে আছো বলো? সারাদিন পরে বাসায় এসে তোমার মলিন মুখ দেখলে মনে হয় আমি বুঝি রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারছি না। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় শালুক। শালুক ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এই যে কয়েকদিন আপনি মন খারাপ করে থাকেন, আপনার হাসির আড়ালে ফুটে ওঠে গভীর চিন্তা। তখন আবার কেমন লাগে? আপনি তো সারা দিন বাইরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন। আমার সময় কিভাবে কাটে বলেন? আমার পড়া শেষ হয়ে গেছে সব বিষয়,
বই নিয়ে বসলে আপনার চিন্তিত চাহনি ভেসে ওঠে মনের পর্দায়। সারাদিন ধরে অপেক্ষায় থাকি কখন আপনি বাসায় আসবেন। আমি চাতকের মতো আপনার অপেক্ষায় বসে থাকি, কিন্তু আপনি আসলে দেখে আপনার চিন্তাযুক্ত মুখ। তখন আমার অবস্থা কেমন হয় তা ভেবে দেখেছেন আপনি? আমি হয়তো আপনাকে ততটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আপনি আমাকে ভালোবেসেছেন, কিন্তু বিশ্বাস করেন, আপনার ভালোবাসা মহাসাগর সমান হলে আমার ভালোবাসা যদি বিন্দু সম হয়, তাও আমার কাছে আমার দিক থেকে সর্বোচ্চ। সেখানে আমারও ঠিক এরকম কষ্ট হয়। আমি আপনাকে বলতে পারি না, ভাবি আজ না হয় কাল ঠিক হয়ে যাবে, কিন্তু বিগত কয়েকদিন ধরেই দেখছি এই অবস্থা। আমার আর সহ্য হচ্ছে না। ধ্রুবর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শালুককে বুকে নিয়ে বলল, আমার বোকা ফুলের যে আমার জন্য এত কষ্ট হয় তা তো আমি আগে বুঝিনি। বুঝলে কিছুতেই তাকে এই কষ্ট করতে দিতাম না আমি। এই যে দেখো, আমি এখন হাসছি। আর এরকম হবে না শালুক। শালুক ধ্রুবর চোখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে তার নিজের চোখের জলে টুইটুম্বর হয়ে গেল। ধ্রুব আস্তে একটা ফু দিতেই দুই চোখ থেকে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। ধ্রুব দুই হাত পেতে তা তুলে নিল, তারপর মুচকি হেসে বলল, আমার রাজরানী চোখের এক ফোঁটা জলও আমার যে হৃদয়কে রক্তাক্ত করে দেয়। মনে হয় যেন কোনো এক অদৃশ্য তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড। শালুক বলল, তাহলে আমাকে বলেন, কেন আপনার মন এত খারাপ ছিল? কি নিয়ে এত চিন্তায় আছেন আপনি? ধ্রুব হেসে বলল, কিছু না শালুক, আমার সব চিন্তাই তোমাকে নিয়ে। কিভাবে তুমি খুশি থাকবে এটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই। শালুক ধ্রুবর হাত চেপে ধরে বলল, আমি আপনার সহধর্মিণী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার সমস্যা মানে আমার সমস্যা, আপনার কষ্ট মানে আমার কষ্ট। আমার কষ্টের ভাগিদার যেমন আপনি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারবে না, তেমনি আপনার সকল কষ্ট চিন্তা ভাবনার অর্ধেক ভাগিদার আমিও। আমাকে বলেন, আপনার কি হয়েছে? ধ্রুব মুচকি হেসে বলল, আমার শালুক তো দেখি মাশাআল্লাহ অনেক বুঝদার হয়ে গেছে, অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে। বিশ্বাস করো, আমি তোমার চিন্তাই করছি, কিভাবে তোমাকে ভালো রাখতে পারবো এটাই ভাবছি শুধু। মনে হচ্ছে আমি তোমাকে সেভাবে রাখতে পারছি না, যেভাবে চাচা চাচি তোমাকে যত্নে রাখতো। আমার সেই সামর্থ্য এখনো হয়নি। এই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দেয়। শালুক বলল, আপনি আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রীও তার স্বামী থেকে এই ভালোবাসা পাচ্ছে না। আমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো কিছুতে। জানি না জীবনে কোন দিন কোন পূর্ণ করেছি নিজের অজান্তে, আর তার বিনিময়ে আল্লাহ আমার জোর আপনার সাথে মিলিয়ে দিয়েছে। ধ্রুবর বুকের ভেতর কেমন খুশির জোয়ার বইতে লাগলো শালুকের কথা শুনে। তার মানে শালুক তাকে পেয়ে সুখী। ধ্রুব মনে মনে আল্লাহকে বলল, এই মেয়েকে যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি রাখতে পারি। আমার আর কিছু চাওয়ার নেই। ধ্রুব হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেল। ঢাকনা দিয়ে সবকিছু ঢেকে রাখা দেখে ধ্রুব ঢাকনা সরিয়ে দেখতে লাগলো। এত রকমের ভর্তা দেখে চমকে গেল ধ্রুব। সেই সাথে তার জিভে জল চলে এলো। শালুকের পাশে এসে জিজ্ঞেস করলো, এত কিছু কেন করতে গেলে তুমি? হাত জ্বলছে নিশ্চয়ই। শালুক হেসে বলল, হাতে পলিথিন পেঁচিয়ে নিয়ে করেছি। আপনি খুশি হননি? আমি জানি ভর্তা আপনার প্রিয়। ধ্রুব হাসলো, তারপর বলল, বাহ, আমার বইয়ে দেখে আমার পছন্দ অপছন্দ নিয়েও ভাবনা রয়েছে। আমার কেমন আনন্দ লাগছে তুমি বুঝবে না শালুক। আমি ভীষণ খুশি। তবে এত কিছু করার দরকার ছিল না, একটা ভর্তা হলেই আমার হতো। দুজন মিলে পরম তৃপ্তি নিয়ে রাতের খাবার খেলো। শালুক ধ্রুবর কাছ ঘেঁষে ঘুমালো। আদুরে বিড়ালের মতো ধ্রুবর গায়ের সাথে লেপটে গেল ঘুমের করে। ঠান্ডা পড়ছে ঝাঁকিয়ে। ধ্রুব বুকের মধ্যে টেনে নিল শালুককে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আদনান বাড়িতে ফিরল 1 মাস 15 দিন পরে। আদিবা বেগম আদনানকে বসা রুমে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর তীরে গিয়ে বললেন, কেন এসেছিস সেই বাড়িতে? তোকে কে ঢুকতে দিয়েছে? আদিবা বেগমের চিৎকারে হাসনা বেগম ছুটে এলেন। বড়জাকে জড়িয়ে ধরে বললেন, আমি ওর জামিন করে ছাড়িয়ে এনেছি ভাবি। আপনার পায়ে পড়ি, আপনি ওকে কিছু বলবেন না। আমি জানি ভাবি আপনার কেমন বুক পড়ে ওর জন্য। ভাবি, আদনান এই বাড়ির বড় ছেলে। সবার আগে ওই তো আমাকে চাচি বলে ডেকেছে। ও হয়তো অনেক বড় অন্যায় করেছে, কিন্তু তাই বলে বাড়ির ছেলেকে এতদিন জেলে থাকতে দেখতে আমার নিজেরই কষ্ট হচ্ছে। সেখানে আপনার কি কষ্ট হচ্ছে তা আমি টের পাই ভাবি।
আপনার নির্ঘুম রাত, চোখের নিচের কালো দাগ সাক্ষী দেয় আপনার মনে প্রচন্ড যন্ত্রণা। আর যার জন্য ওকে জেলে যেতে হয়েছে সে তো এখানে নেই। তাহলে কেন এখন ছেলেটা কষ্ট পাবে? শয়তানের ধোকায় পড়ে মানুষ ভুল করে। আদনান হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এতদিনে। ওকে আর শাস্তি দিয়েন না। আদিবা বেগম হাসনা বেগমকে ছেড়ে দিয়ে আদনানের সামনে এসে দাঁড়ালেন। তারপর হঠাৎ করেই আদনানের চুলে খামচি দিয়ে ধরে বললেন, এখনই ক্ষমা চা তুই হাসানের পায়ে ধরে। তোকে দুধ কলা দিয়ে সবাই আদর করে পুষেছে পরিবারের বড় ছেলে বলে, কিন্তু সেই তুই কাল সকালে ছবল দিলি বাড়ির মেয়েকে। ক্ষমা চা তোর চাচির পা ধরে। ওর জায়গায় আমি থাকলে জীবনেও তোকে আমি ছাড়িয়ে আনতাম না। আদনান মাথা নিচু করে বলল, দেখতে দেখতে 2 মাস কেটে গেল। শীতের তীব্রতা বাড়তে লাগলো। এরই মধ্যে ধ্রুবর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। বন্ধুদের থেকে বেশ কিছু টাকা পয়সা ধার করতে হলো ধ্রুবকে, যেই সময় শালুকের টাইফয়েড হলো। ধ্রুবর তখন দিশেহারা অবস্থা। শালুক একা বাসায় থাকে। এদিকে নিজের পরীক্ষা, চাকরির, টিউশন কি করবে ধ্রুব ভেবে উঠতে পারলো না। শেষে ঠিক করলো শালুকের সুস্থ হওয়া পর্যন্ত একজন মহিলা রাখা বাসায়। ধ্রুবর অনুপস্থিতিতে সে যাতে শালুককে দেখে রাখতে পারে। কিন্তু বললেই তো আর হয়ে যায় না কোনো কাজ। কাকে রাখবে, যাকে রাখবে সে কতটুকু বিশ্বস্ত তাও তো জানতে হবে। শেষে ধ্রুব বাড়িওয়ালার কাছে গেল। তাকে নিজের সমস্যা খুলে বলতেই তিনি তার বাসার কাজ করে এরকম একজন মহিলাকে পাঠালেন। তার কাজ হচ্ছে শালুককে সময় মতো ঔষধ খাওয়ানো, খাবার খাওয়ানো, শালুকের কিছু লাগলে এগিয়ে দেওয়া, এইটুকু কাজ তার। প্রায় 12 দিনের জ্বরে শালুকের চেহারা মলিন হয়ে গেছে, মাথার চুল সব ঝরে পড়ছে, ভীষণ শুকিয়ে গেছে শালুক। ধ্রুবর ভীষণ কষ্ট হয় শালুকের দিকে তাকালে। একদিকে হাতে টাকা পয়সার টানাটানি, আবার অন্যদিকে শালুকের চিকিৎসা। বাসায় একজন মহিলা রাখায় তার মাসিক 7,000 টাকা বেতন। ধ্রুব তবুও নিজেকে সামলে নিল। কিছুতেই ভেঙে পড়বে না বলে বারবার নিজেকে নিজে বোঝাতে লাগলো। বিপদ যিনি নেয় তিনি আবার বিপদ মুক্ত করেন। রোজ বাসায় যাওয়ার সময় ধ্রুব ফল নিয়ে যায়, নিজের হাতে কেটে শালুককে খাওয়ায়। দিনে নিচে থাকতে পারে না, যখন ঘন্টায় ঘন্টায় কল দিয়ে জিজ্ঞেস করে শালুক কি খেলো না খেলো। অভাব, অনটন, প্রেম, ভালোবাসা সবকিছু নিয়ে দুজনের দিন কেটে যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে সমস্যা দেখা দিল অন্য জায়গায়। বাড়িওয়ালা বাসা ভাড়া আরো 2,000 টাকা বাড়িয়ে দিল। সেই মুহূর্তেই ধ্রুবর মনে হলো পায়ের নিচে থেকে মাটি সরে গেছে তার। এমনিতেই প্রায় 22-23 হাজার টাকার মতো ধার করে এমনিতেই প্রায় 22-23 হাজার টাকার মতো ধার করতে হয়েছে। কিন্তু বাড়ি ভাড়া আরো বাড়ানোর জন্য সংসার খরচ 4,000 থেকে নামিয়ে 2,000 আনতে হলো। শালুকের এই মুহূর্তে পুষ্টিকর খাবারের দরকার আমার আরেকদিকে। ধ্রুব টিউশনি শেষ করে রাস্তার পাশে বসে রইল। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার চাইতে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার পরেও তাকে ভালো রাখতে পারছে না সে। হতাশায় নিমজ্জিত হলো ধ্রুব। বাসায় যাওয়ার মতো অবশিষ্ট শক্তিও যেন তার দেহে নেই। অনেকক্ষণ পথে বসে থাকার পর ক্লান্ত দেহটাকে টেনে নিয়ে গেল কোনো মতে। শালুক জেগেই ছিল ধ্রুবর অপেক্ষায়। শালুকের শরীর এখন আগের চাইতে অনেকটা ভালো। ধ্রুব আসতে দেরি হচ্ছে দেখে আজ নিজেই রান্না করছে শালুক। বেশি কিছু রান্না করতে পারেনি। ভাত, ডাল, বেগুন দিয়ে শুটকি আর বেগুন ভর্তা বানিয়েছে। ধ্রুবর হঠাৎ করে মনে হলো এখন তো রান্না করতে হবে। এত দেরিতে রান্না করলে শালুক কখন খাবে? নিজের উপর ভীষণ রাগ উঠল ধ্রুবর। এতটা বেখেয়ালি হলো কিভাবে সে? এটাই ভেবে পেল না। কেন এতক্ষণ বাইরে সময় নষ্ট করলো? পর মুহূর্তে ঠিক করলো শালুকের জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে, নয়তো শালুকের খাবার খুব দেরি হবে। ধ্রুবকে আবারও বের হতে দেখে শালুক আটকালো, সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন এখন আবার? এমনিতেই তো দেরি করে বাসায় ফিরেছেন। ধ্রুব মাথা চুলকে বলল, একটু বাইরে যাচ্ছি, রান্না করতে তো দেরি হয়ে যাবে, তোমারও খেতে দেরি হবে, তখন তোমার জন্য খাবার নিয়ে আসি। শালুক হাত চেপে ধরে বলল, কোনো দরকার নেই, আমি রান্না করেছি আজ, আসুন খাবার খাবো। ধ্রুব তাকিয়ে রইল শালুকের দিকে, তারপর বলল, তোমার রান্না করার দরকার কি ছিল? তোমার শরীর এখনো ঠিক হয়নি শালুক। ডিম সিদ্ধ করেছো? শালুক মাথা নাড়িয়ে জানালো করে নেই। ধ্রুব কথা না বাড়িয়ে চুলায় ডিম সিদ্ধ দিল। তারপর ঢাকনা সরিয়ে দেখলো শুটকি রান্না করেছে শালুক। হতভম্ব হয়ে গেল ধ্রুব। বাহিরে এসে জিজ্ঞেস করলো, সত্যি তুমি রান্না করেছো শালুক? শালুক বলল, এত অবাক হওয়ার কি আছে? আমি কি রান্না করতে পারি না নাকি? খুব ভালো না হলেও তো কিছুটা পারি। খাওয়া যায় আমার রান্না। আপনার মতো হয়তো সেরা রাঁধুনি না আমি। ধ্রুব হতবাক হয়ে আবারও জিজ্ঞেস করলো, সত্যি তুমি রান্না করেছো? শালুক বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি? ধ্রুব মুচকি হেসে বলল, তুমি শুটকি রান্না করেছো শালুক? এটাই তো আমার জন্য আশ্চর্যের ব্যাপার। শালুক মাথা নিচু করে বলল, আপনার তো অনেক প্রিয় একটা খাবার,
তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। হালকা খাবারই তো। এটা তাহলে কেন এত নাক ছিটকাই, সেই জন্য রান্না করেছি। ধ্রুব হাসলো, তারপর বলল, আমি জানি শালুক তুমি কেন আজ শুটকি রান্না করতে চেষ্টা করেছো। ফ্রিজে মাছ মাংস কিছুই নেই। শালুক ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে ফেললো, তারপর বলল, আমার আর খেতে ইচ্ছে করে না এসব। প্রতিদিন কিভাবে মানুষ মাছ মাংস খেতে পারে আপনি বলুন? আপনি নিজেও তো পারেন না, প্রতিদিন আমাকে খাওয়ান, নিজে খান না। ধ্রুব চুপ হয়ে গেল। শালুক আস্তে করে বলল, ভাড়া বাড়িয়েছে বলেছে আপনাকে? ধ্রুব চমকে জিজ্ঞেস করলো। তোমাকে এই কথা কে বলেছে? শালুক মুচকি হেসে বলল, বাড়িওয়ালা আন্টি এসছে বিকেলে, উনি বলেছেন। ধ্রুব খাবার সাজাতে সাজাতে বলল, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। শালুক খেতে খেতে বলল, আপনার তো একটা টিউশন ছেড়ে দিতে হয়েছে। আমি আজকে বসে বসে হিসাব করেছি, আর আজকেই জীবনের বড় হিসাব মেলাতে পেরেছি। আপনার চিন্তার কারণ বের করতে পেরেছি। ধ্রুব খাওয়া বন্ধ করে বলল। কি বলছো তুমি? শালুক হাসলো। জ্বরে কোটরে ঢুকে যাওয়া চোখের নিচে কালি জমেছে শালুকের। চোখ বড় বড় লাগছে আগের চাইতে এখন। ধ্রুবর মনে হলো এই বুঝি বনলতা সেনের সেই পাখির বাসার মতো বড় বড় চোখ। হেসে শালুক বলল, আপনি আবারও নিশাকে পড়ানো শুরু করেন। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল, বাজে কথা বলবা না শালুক। শালুক বলল, আপনার মেইন চিন্তা তো এটাই, উপার্জন কমে গেছে, তার উপর সামনের মাস থেকে ভাড়া দিতে হবে 17,000 টাকা। আমি বুঝতে পারছি আপনার মানসিক প্রেশানি কতটা এই মুহূর্তে। তার মধ্যে আমারও এরকম জ্বর হলো। নিশ্চয়ই আপনাকে অনেক ধার দেনা করতে হয়েছে। এই সময় এত খরচের মধ্যে আমার জন্য একজন বাড়তি মানুষ রাখতে হয়েছে। আমি খুব ছোট নই যে এসব বুঝবো না। ধ্রুব খাওয়া শেষ করে বলল, এতটা বড় হয়ে যাওনি যে এত চিন্তা তোমার করতে হবে এই সময়। আমি আছি তো, আমাকে ভাবতে দাও। খাওয়ার পর শালুকের ঔষধ এনে খাইয়ে দিল ধ্রুব। বিছানায় শুয়ে তারপর বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শালুক, তোমাকে কোনো লেডিস হোস্টেলে উঠিয়ে দিই। আমি আমার হলে চলে যাব। শালুক হতবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আপনার কাছ থেকে এক চুল দূরেও আমি যাব না। এসব চিন্তা বাদ দিন আপনি। ধ্রুব হাসলো, কম্বল মুড়ি দিয়ে শুয়ে বলল, কাছে তো আসো না আমার। শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে, তারপর ধ্রুবর বুকে মাথা রেখে বলল, এই যে কাছে আছি। ধ্রুব শালুকের হাত চেপে ধরে বলল, আরো কাছে আসা যায় না, যত কাছে আসলে দুজন মিশে একাকার হয়ে যেতে পারবো। শালুক লজ্জা পেয়ে মাথা লুকালো ধ্রুবর বুকে, ফিসফিস করে বলল। ভীষণ ঠান্ডা পড়েছে। ধ্রুবও শালুকের মতো ফিসফিস করে বলল, তাহলে আরো ঠান্ডা লাগুক তোমার শালুক, ভীষণ ভীষণ ঠান্ডা লাগুক, যাতে আমি হই তোমার উষ্ণতার চাদর। প্রথমবারের মতো দুজনের মধ্যে ভীষণ ভালোবাসার লেনাদেনা হলো। প্রবল শীতের রাতে দুজনে একে অন্যকে উষ্ণ করে তুলতে লাগলো। সেই রাতে তৃপ্ত হলো দুজনের চাতক মন। শালুক সকালে ধ্রুবকে বকতে লাগলো, ধ্রুব হাসতে লাগলো। এক অজানা সুখে ধ্রুবর দেহ মন তৃপ্ত হয়ে আছে। সোয়েটারের উপর শালুক চাদর জড়িয়ে নিল, তবুও যেন শীত কমছে না তার। ধ্রুবকে সে কথা বলতেই ধ্রুব হেসে বলল, আসো তাহলে, আবার উষ্ণ করে দিই তোমাকে। শালুক লজ্জায় লাল হয়ে বলল, ধুর, আপনি ভীষণ খারাপ। এর চাইতে ভালো আমাকে লেডিস হোস্টেলে পাঠিয়ে দিন। ধ্রুব শালুকের পাশে বসে হেসে বলল, এখন যে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না বউ, এখন যে কিছুতেই আমি তোমাকে ছাড়বো না বোকাম্বন। ফুলটাকে অন্যত্র পাঠিয়ে দিলে রাতে তার শীত করলে আমি তো তার শীত দূর করতে পারবো না। এখন যে তোমাকে আরো শক্ত করে বেঁধে ফেলতে ইচ্ছে করছে নিজের সাথে। শালুক বলল, একটা কথা বলি, রাগ করবেন না বলুন। ধ্রুব বলল, আচ্ছা বল। শালুক বলল, আমরা এই বাসাটা ছেড়ে দিই। এত বড় বাসা তো আমাদের কোনো দরকার নেই না। আমরা দুজন মানুষ, একটা রুম হলেও আমাদের চলে যাবে। অযথা 17,000 টাকা ভাড়া দিয়ে থাকার কি দরকার তাহলে? ছোট্ট একটা বাসা নিন আপনি, এক রুমের হলে আরো ভালো হয়। এতে করে আমাদের সব দিক থেকেই সুবিধা হবে। ধ্রুব অপলক তাকিয়ে থেকে বলল, অনেক বড় হয়ে গেছিস তুই শালুক। তোর মনে আছে ছোটবেলায় তুই ভীষণ জেদ করতি, আমার ছাদে একটা রুম আছে, তোর নেই কেন এটা নিয়ে। তুই বলতি তোর ভীষণ বড় রুম লাগবে, জোর করে ছাদের একটা ঘর দখল করেছিস তুই। আর আজ সেই তুই কি সুন্দর করে বলছিস একটা ছোট রুম হলেই চলবে। সময় কেমন করে খেলে মানুষকে নিয়ে, তাই না শালুক? ছিলি কোথায় রাজবাড়িতে, আমার জন্য তোকে থাকতে হচ্ছে গাছতলায়। শালুক ধ্রুবর কাঁধে মাথা রেখে বলল, সেখানে আমি রাজকন্যা ছিলাম, অতিথি ছিলাম।
সেই রাজমহল আমার জীবনের জন্য ছিল না। এখন আমার যা আছে তা একান্তই আমার। এখানে আমি রানী, সর্বাধিকারী এই রাজ্যের। এটাই যে আমার রাজ্য, চিরস্থায়ী ঠিকানা। আপনি সাথে থাকলে আমি সব জায়গায়, সব পরিবেশে থাকতে পারবো। আপনিও তো ছিলেন সেই রাজ্যের যুবরাজ। আপনার যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থেকে থাকে, আমার কেন থাকবে না? ধ্রুব একটা চুমু খেয়ে বলল, কথা দিচ্ছি শালুক, একদিন একটা রাজবাড়ি করে দিব তোমায়। দিন পর দুজন বের হলো বাহিরে। একই সাথে কিছুটা ঘোরাঘুরিও হবে, বাসা দেখাও হবে। এবার আর রেস্টুরেন্টে যাওয়া হলো না। টং দোকানের চা, রুটি, ফুচকা, চটপটি খেয়ে আনন্দ চিত্তে দুজন বাসা খুঁজে বের করলো। পরের মাসে ছোট এক বেডরুম, একটা কিচেন, একটা ওয়াশরুমের একটা বাসায় উঠলো ধ্রুব আর শালুক। এখানে ভাড়া 8,000 টাকা। ধ্রুবর জন্য ব্যাপারটা স্বস্তিদায়ক, প্রায় 9,000 টাকার ব্যবধান। তবে সমস্যা হচ্ছে বাসাটা একটু বেশি ভেতরের দিকে। শালুকের সেসব নিয়ে কোনো সমস্যা নেই, বরং শালুক ভীষণ আনন্দিত। কেননা এখানে এরকম অনেকগুলো ফ্ল্যাট আছে একই ফ্লোরে, সবই তাদের মতো করে থাকছে। জীবন যুদ্ধের লড়ে যাচ্ছে সবাই। সকাল হতেই শুরু হয় সব ফ্ল্যাটের বাসিন্দাদের কথাবার্তার শব্দ ভেসে আসে, বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসে। কর্মমুখর মানুষের সাত সকালে বের হয়ে যায় নিজের জীবিকার তাগিদে। শালুকের পরীক্ষা সামনের মাসে শুরু হবে। শালুক সারাদিন মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বিকেলে রাতের জন্য রান্না করে। সন্ধ্যায় শালুকের কাছে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা আসে, সবাই মিলে গল্প করে। যখন শালুকের মনে হয় এরা সবাই যেন তার কত চেনা। এই এক অন্য জীবন, যেন অন্য রকম অনুভূতি। একজন এক জেলা থেকে এসছে, সবার কথাবার্তা আলাদা, রান্না বান্নার নিয়ম আলাদা, চলাফেরার নিয়ম আলাদা। একটাই মিল সবার মধ্যে, সবার একই রকম আর্থিক অবস্থা। সবাই খেয়ে পড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে, কেউ বিলাসিতা করতে যায় না এখানে। শালুক দেখলো এখানের মানুষগুলো কি নির্দ্বিধায় প্রতিদিন মাছ মাংস না খেয়েও স্বামী সন্তান নিয়ে হাসি মুখে থাকছে। এক পদ তরকারি দিয়ে, একটা ভর্তা, একটা ডাল দিয়ে খেয়ে খুশি মনে একে অন্যের কাছে তা বলতে তাদের মধ্যে কোনো জড়তা নেই। লজ্জা পায় না কেউ নিজেদের দৈন্যতা স্বীকার করতে, কেউ কাউকে বড় করতে চায় না। কার কি আছে সেসব নিয়ে প্রতিযোগিতা হয় না। এরা সবাই যেন সবার ভীষণ আপন। শালুকের মনে পড়লো আগের বাসার কথা। তার টাইফয়েড হওয়ার পর বাড়িওয়ালার বউ প্রতিদিন বিকেলেই তাদের বাসায় আসতো গল্প করতে। যেহেতু তার বাসায় কাজ করা মহিলাটি, যার নাম দিলারা, শালুকের দেখাশোনা করছে, সেই সুবাদে আসতেন তিনি। এলেই জিজ্ঞেস করতেন, কি রান্না করেছো আজকে, কি দিয়ে খেয়েছো শালুকরা। তারপর শুনে নাক কুচকে বলতেন, আজ তারা বড় কাতলা মাছ এনেছেন। কোনোদিন গরুর মাংসের বিভিন্ন আইটেম, কখনো বড় ইলিশ। আফসোস করে দিলারাকে বলতেন, আহারে দিলারা, বাসা থাকলে তো খেতে পারতি। আজকে আমরা এই রান্না করেছি, সেই রান্না করেছি। দিলারা মলিন মুখে হেসে বলতো, বড় লোকের বাসার খাওয়ান দাওয়ান আর এই গরিবের বাসার খাওয়ান কি একরকম হয় আপা? কিসের লগে আপনি কি তুলনা করেন? লজ্জায় তখন শালুকের চেহারা বিবর্ণ হয়ে যেত। নতুন শাড়ি, জুয়েলারি পরে বাড়িওয়ালি এলে শালুক তখন এক মনে আল্লাহকে ডেকে যেত। শাড়ির দাম কত, কোন ব্র্যান্ডের শাড়ি, জুয়েলারি কই থেকে নেওয়া, এসবের ফিরিস্তি শুনিয়ে বলতেন, তোমার তো এসব নেই মনে হয় শালুক। তোমার কানের এই ছোট দুল ছাড়া তো আর কিছুই দেখিনি তো কখনো পড়তে। তোমার বরকে বলো না নাকি তোমাকে টাকা পয়সা দেয় না সে? আমার এসব দেখো, এগুলো আমি গত শুক্রবারে কিনে এনেছি নিজে গিয়ে। শালুকের রাগ হতো ভীষণ। সে যেভাবে আছে সেভাবেই তো সে সুখী, সে তো উচ্চ আশা করছে না। তবুও কেন উনি এসব কথা বলেন? এই যে ধ্রুব বাসায় ফেরার সময় মনে করে শালুকের জন্য একটা পাঞ্চ ক্লিপ, একটা ফুলের মালা, একটা গোলাপ ফুল, এক মুঠো কাচের চুড়ি, এক জোড়া পায়েল এসব কিনে এনে নিজে থেকে। এসব পেয়ে শালুক যে পরিমাণে সুখ পায় তা কি দুভরি ওজনের কানের দুলের মধ্যে পাবে? 14 থেকে 15,000 টাকা দিয়ে শাড়ি কিনে এনে পাবে? প্রিয় মানুষটা ভালোবেসে যা এনে দেয় তার চাইতে কি নিজের কেনা 1000 টাকা দামের জিনিসটা বড় হয় কখনো? এই শো অফে অতিষ্ঠ হয়ে শালুক একদিন জবাব দিল, আন্টি, আঙ্কেল কি নিজ থেকে আপনার জন্য কিছু কিনে আনে না? বাড়িওয়ালি ইতস্তত করে বলল, আরে ওর সময় কোথায়, আমার ওর পছন্দ ভালো লাগে না, ও এসব কেনাকাটা করতে পারে না ভালো করে। আমি নিজেই গিয়ে কিনে নিয়ে এসেছি নিজের পছন্দে। শালুক হেসে বলে, নিজে পছন্দ করে? আমার বর আমাকে ভালোবেসে আমার কথা মনে করে একটা গোলাপ এনে দেয় যখন, বিশ্বাস করেন আন্টি, মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে সুখী নারী আমি।
আমাদের সংসারে হয়তো বিলাসিতা করার মতো কিছু নেই, কিন্তু সুখী হওয়ার মতো অনেক কিছু আছে। মাঝরাতে আমি আমার বরের সাথে বারান্দায় বসে চাঁদ দেখতে পারি। সেই সময় কামিনী ফুলের এত মিষ্টি ঘ্রাণ ভেসে আসে আন্টি, আমার ছোট্ট বাসাটাকে আমার কাছে স্বর্গ মনে হয়। আমার বর যখন আমাকে কাছে চুড়ি পরিয়ে দেয় পরম যত্নে, যাতে চুড়ি ভেঙে হাত কেটে না যায়, সেই সময় আমার ইচ্ছে করে সময়টাকে এখানেই থামিয়ে রাখি। এই মধুর সময় যেন কিছুতেই না কাটে। আমাদের অনেকগুলো মিষ্টি মুহূর্ত আছে যেগুলো আপনার টাকা দিয়ে কেনা যাবে না আন্টি। আপনার সুখের মাপকাঠি হতে পারে দামি শাড়ি, গহনা, আমার কাছে তা ভিন্ন। আমার সুখের মাপকাঠি হচ্ছে স্বামীর ভালোবাসা। সবার দৃষ্টিভঙ্গি তো এক না। আপনার কাছে যেটা সুখী হবার কারণ, আমার কাছে সেটা মনে হয় লোক দেখানো, ফুটানি করা, নিজেকে সবার সামনে অযথায় জাহির করার প্রচেষ্টা, যার অন্তঃস্বর আসলে শূন্য, পুরোটাই মেকি। তার পরের মাসেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দিল। শালুক আপন মনে হাসতে লাগলো এসব মনে করে। আদনানের সৌদির ভিসা হলো, টিকিটও কাটা হলো 15 দিন পর। হুট করে আদনান বাড়ি থেকে উধাও হয়ে গেল। বাড়িতে কেউ আদনানের খোঁজ জানে না। আদনান কাউকে কিছু না জানিয়ে ঢাকায় চলে এলো শালুকের সাথে শেষ একবার দেখা করতে। আদনান প্রথমে এলো ধ্রুবর হলে। ধ্রুবর বন্ধুদের ফেসবুক আইডি থেকে তাদের সাথে যোগাযোগ করলো। বন্ধুদের থেকে ধ্রুবর ফোন নাম্বার জোগাড় করে আদনান কল দিল ধ্রুবকে। আদনানের নাম্বার ধ্রুবর ফোনে সেভ করা ছিল। আদনানের কল পেয়ে ধ্রুব ভীষণ অবাক হলো। তার ফোন নাম্বার তো আদনানের জানার কথা না। বাড়িতে যে নাম্বার দিয়ে ধ্রুব কথা বলে সেটা শুধু কথা বলার সময় অ্যাক্টিভ করে। তাহলে এই নাম্বার কিভাবে পেল সে? ভাবনা চিন্তা করে ধ্রুব কল রিসিভ করলো। ভাঙা ভাঙা স্বরে আদনান জিজ্ঞেস করলো। ধ্রুবর চোখ ভিজে উঠতে চাইল, সামলে নিল ধ্রুব নিজেকে। নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আদনান বলল, আমি ঢাকায় এসেছি, একবার শালুককে নিয়ে আমার সাথে দেখা করতে পারবি? ভয় নেই, তোর কাছ থেকে ছিনিয়ে নেবো না শালুককে। আমি জানি নিজের জিনিসের যত্ন তুই কত ভালো করে নিতে জানিস। ধ্রুব বলল, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এরকম কেউ নেই আমার থেকে আমার শালুককে আলাদা করতে পারবে। এই ভয় ধ্রুব করে না। আদনান বলল, কোথায় আসতে পারবি আমাকে টেক্সট করে জানিয়ে দিস, আমি হাজির হয়ে যাব। ধ্রুব কিছু বলল না। আদনান বলল, আমি দেশ থেকে চলে যাব ধ্রুব, 15 দিন পরে আমার ফ্লাইট চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে। শেষবার তোদের সাথে দেখা করতে যেতে চাই। তোদের কাছে ক্ষমা না চাইতে পারলে আজীবনের জন্য নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো। রাতে শালুক ধ্রুবর সাথে একটা রেস্টুরেন্টে এলো। কেন আসছে সেটা ধ্রুব শালুককে আগে বলেনি। চেয়ারে আদনানকে দেখে শালুক ভূত দেখার মতো চমকে উঠল। খামচে ধরে রাখলো ধ্রুবর হাত। ধ্রুব শালুকের হাত আলতো করে চেপে ধরে বলল, আমি আছি, ভয়ের কিছু নেই। শালুক ধ্রুবর এক বাহু শক্ত করে চেপে ধরে বসে আছে। সারা শরীর কাঁপছে তার, বুকের ভেতর হাতুড়ি পেটা করছে। কিছুতেই বুঝতে পারছে না শালুক ধ্রুব কেন এলো আদনানের কাছে তাকে নিয়ে। কষ্টে তার দুই চোখ টলমল করতে লাগলো। এই মানুষটাকে শালুক দ্বিতীয়বার দেখতে চায়নি আর। ধ্রুব তো জানতো, তবুও কেন নিয়ে এলো? মাথার উপর নানা রঙের আলো, এসি চলছে না, ফ্যানও বন্ধ। শালুক টের পেল সে যেন ঘামছে। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সামনে বসা দম্পতির দিকে। তারপর হেসে ধ্রুবকে বলল, কেমন আছিস তোরা? ধ্রুব বলল, ভালো আছি। আদনানের পর কি বলবে খুঁজে পেল না। শালুকের দিকে লজ্জায় ভয়ে তাকাতে পারছে না সে। কেমন গলা শুকিয়ে যাচ্ছে তার। হঠাৎ করেই টেবিলের ওপর থেকে একটা পানির বোতল নিয়ে ঢকঢক করে আদনান পানি পান করলো। শার্টের হাতায় মুখ মুছে বলল, হঠাৎ করে নার্ভাস লাগছে কেন জানি। ধ্রুব হাসলো। ধ্রুবর সেই হাসি আদনানের কলিজায় গিয়ে লাগলো। কেমন তাচ্ছিলের হাসি ধ্রুব, যেন ধ্রুবর হাসি তাকে বলছে, তোমার মতো নির্লজ্জ মানুষরা আবার নার্ভাস হয় নাকি? নিজেকে ধাতস্থ করে আদনান বলল, শালুককে আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো, তবে তার শুধু ভালো লাগাই ছিল। কেননা তখন নয়নের সাথে আমার প্রেম ছিল। নয়নের সাথে প্রেম আমি কখনো সিরিয়াস ভাবে নেইনি, এমনি কথা বলতাম যাতে সময় কেটে যায়। এরই মধ্যে বাসায় বড়রা অনেকেই টের পেয়ে গেল ব্যাপারটা। কারো কোনো আপত্তি দেখলাম না। আমিও নিশ্চিন্তে নয়নার সাথে প্রেম করতে লাগলাম। কিন্তু নয়নাকে বিয়ে করে সত্যি সংসার করব, এই মনোভাব আমার ক্ষণিকের জন্য মনে এলেও তা আমি এত গভীরভাবে পাত্তা দেইনি। মা মাঝে মাঝে বলতেন, আমি বিরক্ত হতাম শুনে। এরপর সুযোগ গেল আমেরিকা যাওয়ার। আমার তখন দু চোখ ভর্তি নতুন স্বপ্ন। আমেরিকা, স্বপ্নের দেশ আমার।
ওখানে যাওয়ার পর আশার সাথে সম্পর্ক হওয়ার পর আমার কেন জানি মনে হতে লাগলো আশা আমার জন্য পারফেক্ট না। কিন্তু আশাকে বিয়ে করতে পারলে আমি রাজত্ব রাজকন্যা দুটোই পাবো। আমার খালাও আমাকে খাতির করতে লাগলো। ও দেশের ছেলেদের চাইতে যে বাঙালি ছেলেদের চরিত্র যথেষ্ট ভালো তা খালা বেশ বুঝতে পেরেছেন। তাছাড়া ওখানে ডিভোর্স, লিভ টুগেদার এসব কোনো ব্যাপার না। খালা বাঙালি মেয়ে তো, তাই চেয়েছে আশার বিয়ে আমার সাথে হোক, তাতে অন্তত তার মেয়ের সংসার ভেঙে যাবে না। কিন্তু আমার মাথায় তখন অন্য প্ল্যান। আশা অনেকের সাথে ক্লোজ হয়েছে, হাত, লিপ কিস, এমনকি বিছানা অব্দিও গেছে। সেসব আশার নিজের স্বীকারোক্তি। সেই মুহূর্তে আমার মনে হলো এরকম একটা মেয়ের সাথে আমি আজীবন থাকতে পারবো না। আবার তাকে ফিরিয়ে দিলে সোনার ডিম পাড়া হাসছে, অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে। আমার কুটিল মন, লোভী মন, স্বার্থপর মন তো নিজেরটাই খুঁজে গেছে সে, তাই নিজের সুবিধা, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো সে। তাই বারবার মনে হতো বউ হিসেবে দরকার আমার শালুকের মতো দুষ্টু মিষ্টি একটা মেয়ে। এরপর থেকেই মনের পর্দায় শালুকের আনাগোনা বাড়তে লাগলো। সিদ্ধান্ত নিলাম আশাকে বিয়ে করেই একেবারে আমেরিকায় সেটেল হওয়ার পর তাকে ছেড়ে দেব। এরপর শালুককে বিয়ে করব। এতে আমার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আশাকে ছাড়ার জন্য উপযুক্ত কারণের অভাব হতো না আমার। দুজনের দেশ, কালচার যেহেতু আলাদা, আশা আমার সাথে অ্যাডজাস্ট করতে পারতো না। আমি জানতাম আশার কাছে ভালো হওয়ার জন্য আমি আশার হ্যাঁতে হ্যাঁ আর আশার নাতে না মেলাতে থাকি। আমি বোকা ছিলাম। আশা যে ভীষণ চালাক মেয়ে তা আমি ধরতে পারিনি। আশা আমাকে নিয়ে খেলেছিল, তাই এই খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি কিছুতেই বুঝতে পারিনি। ফোনে শালুকের সাথে মাঝে মাঝে কথা বলতাম। শালুকের বয়স কম। আমার কথা শুনে শালুক হয়তো আমাকে নিয়ে ভাবতো কখনো, আমি সেটা জানি না। শালুক কখনো আমাকে ফিডব্যাক দেয়নি। আমি বলতাম, ও চুপ করে শুনতো। এরপর আশা গো ধরে বাংলাদেশে আসবে বলে। ওর আশা হয়নি এই দেশে। আমি ভাবলাম এই সুযোগ, দেশে গেলে মাকে বলে বিয়ের ব্যবস্থা করে নেব। সব ঠিক ছিল। আশা যাতে শালুকের প্রতি আমার দুর্বলতা টের না পায়, তাই আশার সামনে সবসময় শালুককে ছোট করে কথা বলতাম, হাসাহাসি করতাম শালুককে নিয়ে। কিন্তু মনে মনে শালুককে সরি বলতাম। মাঝে মাঝে ইচ্ছে হতো শালুককে বলে দেই, এসব ভান শালুক, অভিনয়, শুধু তোর আর আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য। এরই মধ্যে তুইও বাড়িতে গেলি। কিছুদিন পর টের পেলাম আশা তোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছে। আমার মনে হতে লাগলো এত বছর ধরে যে মাছ আমি খেলিয়ে খেলিয়ে বড়শিতে গাঁথার চেষ্টা করছি, সেই মাছ কিনা তুই খালি হাতে শিকার করতে যাচ্ছিস। তুই বল, আমার কষ্ট হবে না? আশা তোর সবকিছুতেই মুগ্ধ হয়। তোর সাথে সবসময় আমাকে তুলনা শুনতে হয়। আমার সারা শরীর জ্বলে যেত এসব শুনে। ভীষণ রাগ হতো তোর উপর। কেন বাড়িতে এলি তুই? এই খুবই তোকে মাঝে মাঝে কি যে করতে ইচ্ছে করতো বলে বোঝাতে পারতাম না। এরপর যখন দেখলাম আশা তোর সাথে ঘুরে বেড়ায়, হাসাহাসি করে, তখন আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। আমার তখন মনে হলো কিছু একটা করতে হবে এবার। আমি তখন প্ল্যান করলাম। আমি আর বিয়ের আগের রাতে ঠিক করলাম তোকে ভীষণ বদনাম করে দেব, যাতে আশার মোহ কেটে যায়। এবারও আমার ভাগ্য সহায় ছিল না। শালুককে নিয়ে আমি এই প্ল্যান করিনি। আমি পাঠিয়েছিলাম শাপলাকে, কিন্তু কেন জানি শাপলার বদলে শালুক চলে গেল তোর রুমে। এরপর আমি নিজে হতভম্ব হয়ে গেলাম। আমার মুখে ছিল না শাপলার জায়গায় শালুককে দেখার পর। সেই মুহূর্তে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল তা আমি কাউকে বোঝাতে পারিনি। এরপর আশা আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার হতাশা আরো বেড়ে গেল। আশা যদি যাবারই ছিল, তবে কেন এত দেরিতে গেল? তাহলে তো আমি শালুককে হারাতাম না। এরপর শালুক যখন বাড়ি গেল, আমার মনে হলো শালুককে সব খুলে বলতে হবে। আমি চেষ্টা করেছি, কিন্তু শালুক আমার সাথে কথা বলেনি। তখন আমি রাতে আবারও শালুকের রুমে গেলাম। শালুকের বিন্দু মাত্র ক্ষতি করার কোনো ইচ্ছে আমার ছিল না। আমি শুধু এই কথাগুলো শালুককে বলতে চেয়েছি। সেদিনও আমি পারিনি। আজ তাই ভাবলাম, আজ যদি না বলে যেতে পারি, তবে সারা জীবনের জন্য আমাকে অনুতপ্ত হয়ে থাকতে হবে। আমার সব কথা বলা শেষ, এবার আমার শান্তি। ধ্রুব শালুক দুজনেই চুপ করে রইল। তারপর কফি খেয়ে ধ্রুব শালুককে নিয়ে বের হয়ে এলো। আদনান চলে গেল বাড়ির উদ্দেশ্যে।
বাড়িতে এসে আদনান শেষবারের মতো ধ্রুবকে একটা মেসেজ পাঠালো, একটা কবিতা। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক, ভালো থাকিস তোরা দুজনে। সবকিছু আবারও সুন্দর করে চলছে, জীবন কেটে যাচ্ছে আপন গতিতে। শালুকের এসএসসি পরীক্ষা শেষ হলো। শালুক তখন বাড়িতে গিয়ে নির্ভয়ে থাকতে পারলো আদনান দেশে না থাকায়। ধ্রুবর চাকরি হলো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। শালুকের রেজাল্ট হলো, এসএসসি পরীক্ষায় শালুক জিপিএ 4.89 পেল। শালুকের এই সাফল্য সবচেয়ে বেশি খুশি হলো ধ্রুব। অফিসের কাছাকাছি একটা কলেজে শালুককে ভর্তি করিয়ে দিল। নতুন কলেজে নতুন নতুন বন্ধু হলো শালুকের। পড়ালেখা, বন্ধু বান্ধব, আড্ডাবাজি, সংসার সবকিছু শালুক সুন্দর করে সামলাতে লাগলো। কিন্তু সুখ সবসময় মানুষের কপালে থাকে না, উত্থান পাতন নিয়েই জীবন। তেমনি এক বিকেলে শালুক বইয়ের ভাঁজে একটা চিঠি পেল। কোনো একজন একটা চিঠি পাঠিয়েছে শালুককে, ভালোবাসার চিঠি। সেই চিঠি পড়ে শালুক থরথর করে কেঁপে উঠল। ধ্রুবকে জানাবে জানাবে করে ভয়ে জানালো না, যদি ধ্রুব তাকে ভুল বোঝে এই ভেবে। তাছাড়া অফিসের কাজে ধ্রুবকে ভীষণ ব্যস্ত থাকতে হয়। রাতে শালুককে পড়াতে বসে ধ্রুব নিজের ফাইলপত্র নিয়ে বসে। কাজের ব্যাপারে ধ্রুব ভীষণ সিরিয়াস। শালুককে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ধ্রুব তখন মরিয়া। এরই মধ্যে বাড়ি থেকে খবর এলো ধ্রুবর দাদি ভীষণ অসুস্থ। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে ছুটল দুজনে। সিতারা বেগম স্ট্রোক করেছেন, এক পাশ সম্পূর্ণ অচল হয়ে গেছে তার। ধ্রুব হাত ধরে সিতারা বেগম বললেন, আমার একটা কথা রাখবি ভাই? ধ্রুব দাদির চামড়া কুচকে যাওয়া হাত শক্ত করে ধরে বলল, রাখবো দাদি। কি কথা বলো তুমি? সিতারা বেগম 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, একবার তোর মায়ের সাথে দেখা করে আয় শালুককে নিয়ে। কতবার যে খবর পাঠাইছে তোকে, একটা নজর দেখতে চাই বলে। যাবি? ধ্রুব জবাব দিতে পারল না, কি বলবে সে। বাড়িতে এই প্রথম শালুক আর ধ্রুব একসাথে থাকবে। শালুকের খুব অস্বস্তি লাগছে এখন, হঠাৎ করে কেমন লজ্জা লাগছে। অথচ যখন ঢাকায় প্রথম দুজন একসাথে এক বিছানায় ঘুমিয়েছে তখনও শালুকের এরকম লাগেনি। আজ কেন এরকম লজ্জা তাকে জাঁকিয়ে ধরেছে? শালুকের সারা মুখমণ্ডল লাল হয়ে গেছে। শাপলা এসে শালুকের পাশে বসে পড়ল, তারপর হেসে বলল, তোকে আজকে ভীষণ সুন্দর লাগছে শালুক, বিবাহিত মহিলার ন্যায় লাগছে। শালুক লজ্জা পেয়ে বলল, শাড়ি চেঞ্জ করে ফেলি আপা? শাপলা বাধা দিয়ে বলল, না না, চেঞ্জ করিস না, ভীষণ সুন্দর লাগছে তোকে শাড়িতে। তুই যে এত অপরূপা আগে কখনো খেয়াল করিনি, নজর যেন না লাগে কারো। লজ্জাবতী লতার ন্যায় শালুক আরো নুইয়ে গেল এই কথা শুনে। হাসনা বেগম এলেন একটা বক্স নিয়ে, তারপর বক্স থেকে সব গহনা বের করে একে একে শালুককে পরিয়ে দিতে লাগলেন। গলার হার, সীতাহার, কানের দুল, টিকলি, হাতের 2টো রিং, নাকের ফুল। মেয়েদের জন্য গড়িয়ে রেখেছেন তিনি এসব। আজ শালুকের গহনা শালুকের গায়ে পরিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার শালুক মাকে আজকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আল্লাহ যে আমার ঘর আলো করে এরকম 2টো চাঁদ দিয়েছে, এতদিন তো আমি তা খেয়াল করে দেখিনি। শালুক মন খারাপ করে বলল, কেন আগে দেখলে না মা? তাহলে অন্তত লেখাপড়া করে করে আমার মাথাটা নষ্ট করতে হতো না। হাসনা বেগম হেসে বললেন, এখন তো আর মা লেখাপড়ার জন্য বকাঝকা দিই না, এখন তবে লেখাপড়া করছে কে? শালুক লাজুক হেসে বলল, তুমি দাও না, তোমার বদলে অন্যজন তো আছে। হাসনা বেগম মেয়ের চিবুকে হাত দিয়ে বললেন, বড় ভাগ্য করে এরকম স্বামী পেয়েছিস মা, তাকে সম্মান দিতে শেখ। তুই বড়ই ভাগ্যবতী শালুক। ধ্রুবের মতো মানুষের স্ত্রী হওয়া 4টিখানি কথা নয়। শালুকের মাথা নিচু হয়ে গেল মায়ের কথা শুনে। সে জানে সে যে আসলেই ভাগ্যবতী। এরকম একজন মানুষ এই সময়ে খুঁজে পাওয়া যায়? এই বিচ্ছেদের যুগে এসে সে এরকম একজন মানুষ পেয়েছে যে কিনা তাকে 2 হাতে আগলে রাখে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়, যার চোখের দিকে তাকালেও নেশা ধরে যায়। ভালোবাসা দিতে যে বিন্দু মাত্র কর্পণ্য করে না, এরকম মানুষ কয়জনে পায়? ধ্রুব রুমের দিকে আসছিল। সাহস করে ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে দাঁড়ালেন। ভীষণ অবাক হলো ধ্রুব ফরিদা বেগমকে দেখে। সৎমা হয়ে আসার পর উনি প্রথম ধ্রুবকে ভীষণ কষ্ট দিতেন। তারপর কি হলো কে জানে। আস্তে আস্তে তিনি শুধরে গেলেন, কিন্তু ধ্রুব আর তাকে আপন করে নিতে পারল না। কিছু মানুষ মন থেকে একবার উঠে যাওয়ার পর কিছুতেই
যেন আর মনে জায়গা করে নিতে পারে না। ফরিদা বেগম ধ্রুবর সামনে এসে বললেন, আমি জানি ধ্রুব, আমাকে তুমি ভীষণ অপছন্দ করো। একটা সময় আমিও তোমাকে সহ্য করতে পারতাম না। তুমি নিজেই ভেবে দেখো না, যার বউ হয়ে এলাম সে যদি দেখি সারা রাত প্রাক্তন স্ত্রীর ছবি দেখে, রাত কাটায়, আমাকে গালমন্দ, গায়ে হাত তোলে, তখন সদ্য বিবাহিতা সেই মেয়েটির মানসিক অবস্থা কেমন হয়? আমার মনের কষ্ট আরো বেড়ে যেত। তখন তোমাকে দেখলে, অল্প বয়সে বিয়ে হয়েছে, এসে সতীনের ছেলে, সতীনের স্মৃতি, এসব দেখতে হচ্ছে। আমার নরম মনে কি পরিমাণ আঘাত লাগতো, তা তোমার বাবা কখনো বুঝতেই চাইতো না। আমি সেজন্য তোমার উপর অত্যাচার করতাম। একটা সময় নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। তোমার মা হবার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু ততদিনে আমি দেরি করে ফেলেছি। তুমি আমাকে এরপর আর সহ্য করতে পারতে না। আমার দোষ আমি মেনে নিয়েছি বাবা। আমাকে মা বলে না মানো, কিন্তু ছেলের বউয়ের প্রতি শাশুড়ির যে দায়িত্ব, তা অন্তত পালন করতে দাও। তুমি আমার বড় ছেলে। তোমার বাবা তোমাদের 3 ভাই বোনের বিয়ের জন্য গহনা গড়িয়ে রেখেছেন অনেক আগেই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, যেদিন তুমি আর বৌমা একই সাথে বাড়িতে আসবে, সেদিন তোমার বউয়ের সব গহনা তাকে পরিয়ে দেব। তোমার শাশুড়ি গিয়ে মেয়েকে গহনা পরিয়ে দিয়েছে, আমি হতভাগে পারছি না তোমার বউকে কিছু দিতে। যদি তুমি রেগে যাও এই ভয়ে, তো লজ্জায় তোমার বাবা তোমার সামনে আসতে পারছে না। আমি নিজেও লজ্জিত, তবুও আজ মায়ের অধিকার নিয়ে সামনে এসে দাঁড়িয়েছি। আজকেও কি ফিরিয়ে দেবে বাবা? ধ্রুবর কেমন যেন লাগছে। এত বছর ধরে বুকের ভেতর যেই আগুন চাপা দিয়ে রেখেছিল, সেই আগুন আজ আবারও জ্বলে উঠতে চাইছে। ধ্রুব বড় করে নিঃশ্বাস নিল, নিজেকে নিজে জিজ্ঞেস করলো, আর কতদিন? নিঃশ্বাসে বিশ্বাস আছে কি? কে জানে কখন কার মনের ডাক চলে আসে। মিথ্যা অভিমান জমিয়ে রাখলে কি আমার শৈশবে সেই ক্ষত মুছে যাবে? আল্লাহর কাছে সব বিচারের ভার সঁপে দিলাম আমি। এরা সবাই আমার আপন, এদের সাথে আর কতদিন দূরত্ব রেখে চলব? ফরিদার হাত ধরে ধ্রুব বলল, বাবা কোথায়? ফরিদার দুর্যোগ জলে ভিজে গেল। এই প্রথম ছেলে তার হাত ধরে কথা বলছে। এই পরিবারে এসে ফরিদা শিখেছে সবাই মিলে একসাথে থাকার আনন্দ। আজ সেই আনন্দ শতভাগ পূর্ণ হলো। ধ্রুব মায়ের সাথে বাবার রুমে গেল। অনেকদিন পর বাবাকে দেখছে ধ্রুব। একটা শ্যাওলা রঙের শার্ট পরে বসে আছেন চেয়ারে, সামনে একটা বই খুলে রাখা। ধ্রুব গিয়ে বাবার কাঁধে হাত রাখলো। সেলিম সাহেব পিছনে তাকিয়ে দেখেন ধ্রুব দাঁড়িয়ে আছে। চমকে উঠে দাঁড়ালেন তিনি। ধ্রুব বাবাকে কথা বলার সুযোগ না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বহুদিন আগে ছেলের সাথে করা সব অন্যায় চোখের সামনে ভেসে উঠল সেলিম সাহেবের। বুকটা বিষিয়ে গেল তার গভীর বেদনায়। হায়, কি অবিবেচক ছিলেন তিনি তখন! রাগে ক্রোধে কেমন অন্ধ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় যে নিজের ছেলের সাথে অমানবিক আচরণ করতে তার বুকও কাঁপেনি। মা হারানো ছেলেটাকে যখন তার উচিত ছিল বুকে টেনে নেওয়ার, তখন তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আজ নিজের অন্যায় কাজের জন্য নিজেই অনুতপ্ত হচ্ছেন বারবার। চোখ বেয়ে শ্রাবণের ধারা নেমেছে। কথা বলতে পারলেন না তিনি, শুধু তার ফোপানোর শব্দ শোনা যাচ্ছিল। বুকের ভেতর যেন খামচে ধরে আছে কেউ তাকে। এক অজানা হাহাকার শক্ত করে চেপে ধরেছে তার হৃৎপিণ্ড। ধ্রুব বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কাঁদবেন না বাবা, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি এখন বুঝি নিজের স্ত্রীর প্রতি একজন মানুষের কি পরিমাণ গভীর ভালোবাসা থাকলে সে এত পাগলামি করতে পারে। আমার আজ আফসোস হচ্ছে যে আমার মা একজন সত্যিকার ভালোবাসার মানুষ পেয়েও তাকে ধরে রাখতে পারেনি। আপনি কোনো ভুল করেননি বাবা। আপনার জায়গায় অন্য কেউ হলেও নিজেকে সামলাতে পারত না। কাঁদতে কাঁদতে সেলিম সাহেব বললেন, আমাকে মাফ করে দিস বাবা। আমি তোর যোগ্য পিতা হতে পারিনি, আমি তোকে ভালো রাখতে পারিনি। ধ্রুব বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা। আপনিও আমাকে ক্ষমা করবেন। আপনাকে আমিও অনেক কষ্ট দিয়েছি। বারবার আপনার ডাক আমি প্রত্যাখ্যান করেছি। আমি লজ্জিত বাবা। বাবা ছেলের এই মিলন দেখলো বাড়ির প্রতিটি সদস্য। ফরিদা বেগম এক ফাঁকে ছুটে গিয়ে সবাইকে ডেকে এনেছে। বাবা ছেলের সাথে সাথে সবাই কাঁদছে। কেন কাঁদছে কেউ জানে না। এক গভীর বিষাদ মিশ্রিত আনন্দ সবাইকে ছুঁয়ে দিচ্ছে। নিজেরা না চাইতেও চোখ ভিজে যাচ্ছে। বাবা ছেলের মিলন দৃশ্যর চাইতে সুন্দর কোনো দৃশ্য যেন কেউ দেখেনি কখনো। উপহারের পর উপহার পেয়ে শালুক অবাক। এত গহনা তার!
অবাক হচ্ছে শালুকে সব দেখে। তার মায়ের চাইতেও বেশি গহনা দিয়েছে ফরিদা বেগম। এত গহনা শালুক কি করবে? ধ্রুব রুমে আসতে আসতে অনেক রাত হলো। শাড়ি পরে ঘুমিয়ে থাকা শালুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ধ্রুবর মনে হলো, মনের মতো স্ত্রী পাওয়াও আল্লাহর দিয়ে একটা রহমত যেন, যাকে কাছে টানতে গেলে কোনো জড়তা আসে না, যার দিকে তাকালে মনের সব পেরেশানি কেটে যায়, যার হাসি অন্তরে সুখের দোলা দেয়, সারাদিনের সব ব্যস্ততা ক্লান্তি যার মুখের দিকে তাকালে হারিয়ে যায়, সেই তো স্ত্রী। সৃষ্টিকর্তার সব নিয়ম কি আশ্চর্য রকমের সুন্দর। আল্লাহর শুকরিয়া আদায় করলো ধ্রুব। শালুকের কপালে ঠোঁটের ছোঁয়া লাগাতেই শালুক জেগে গেল। লজ্জা না পেয়ে শালুক নিজের ধ্রুবকে চুমো খেলো। তারপর ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আমি ভয়ে এতদিন আপনার কাছে লুকিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে ভুল করেছি। আমার উচিত ছিল সবার আগে আপনাকে জানানো ব্যাপারটা। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ধ্রুব হেসে বলল, তোমার এই প্রেমপত্রের কথা বলতে চাও? শালুক চমকে গেল শুনে, গলা শুকিয়ে গেল তার। ধ্রুব পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, বউ আমার, আমি খেয়াল রাখবো না তা কি হয়? ছোটবেলা থেকে দেখে শুনে রেখেছি, আর এখন বসিয়ে এমনি এমনি ছেড়ে দেবো ভাবছো? আমার বই খাতায় বসিয়ে রাখতে গিয়ে আমি এই চিঠিটা পেয়েছি, পড়ে হেসেছি কিছুক্ষণ। কি পাগলের মতো কথা বলো তো? তুমি প্রেম করতে রাজি না হলে সে নাকি ঘুমের ওষুধ খাবে। প্রেম ভালোবাসা এত সস্তা না শালু। তুমি যেভাবে ইগনোর করে যাচ্ছ সেভাবেই করো, দেখবে ওই ছেলে দুদিন পর নিজে থেকেই সরে যাবে পাত্তা না দিয়ে। আমার বউয়ের উপর আমার ভরসা আছে। শালুক ফিসফিস করে বলল, আপনি এত ভালো কেন? ধ্রুব ফিসফিস করে বলল, বেশি ভালো? শালুক বলল, হ্যাঁ। ধ্রুব বলল, আমার বোকা ফুল এত সুন্দর করে শাড়ি পরছে, আজ রাতে যদি একটু খারাপ না হয় তবে এই মানুষের জন্ম বৃথা যাবে। আজ সারা রাত আমি ভীষণ 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 রকম খারাপ থাকবো শালুক। লজ্জায় শালুক চোখ বন্ধ করে ফেলল। ধ্রুব রুমের বাতি বন্ধ করে দিল। সকাল হতে শালুকের মনে হলো এর চাইতে লজ্জাজনক সময় তার জন্য আর আসেনি। এতগুলো মানুষের সামনে গিয়ে এই লোক গরম পানি করে এনেছে। লজ্জায় শালুকের ইচ্ছে করলো মাটির সাথে মিশে যেতে। ধ্রুব শালুকের দিকে তাকিয়ে বলল, উঠবা নাকি আমি আসবো কম্বলের নিচে? শালুক ধর্মরিয়ে বিছানায় উঠে বসলো। তারপর বলল, আপনি এরকম কেন? লজ্জা নেই আপনার একটু? ধ্রুব হেসে বলল। লজ্জায় শালুক ধ্রুবর বুকে আছড়ে পড়ল। ধ্রুবর বুকে মুখ ঘষতে ঘষতে বলল, আমার বুঝি লাজ নেই? ধ্রুব হেসে বলল, আমার শালুক তো লজ্জাবতী। কে বলে তার লজ্জা নেই? লজ্জাবতী বলেই তো আমার ইচ্ছে করছে তাকে আবারও লজ্জা দিতে। শালুক ধ্রুবর কাছ থেকে সরে বলল, দূর, বদলোক সব সময় শুধু এসব বলে। আপনি কিভাবে পারলেন পানি গরম করে আনতে? ধ্রুব হেসে বলল, এটা নিয়ে এসেছি বোকা ফুলের জন্য, যাতে সে আমাকে কোনো রকম অজুহাত দেখাতে না পারে। এটার দিয়েই পানি গরম করেছি, কাউকে বলতে হয়নি নিচে গিয়ে। শালুক বলল, বলেন তো। ছি, আমি তো আরো লজ্জায় শেষ। ভাবলাম আপনি নিচে গিয়ে এনেছেন, তাহলে তো আমি আজকে এই রুম থেকে বের হতেই পারতাম না। শালুক গোসল করে কলাপাতা রঙের একটা শাড়ি পরে নিল। এই শাড়িটি ধ্রুব গতবার বাড়িতে আসার সময় শালুকের জন্য কিনে দিয়েছিল ব্যাগে, সাথে ম্যাচিং করে চুড়ি। শাড়ি ছাড়াও নতুন 3টি ড্রেস, 2 জোড়া জুতা, হেয়ার ব্যান্ড, 5 স্লিভ এসব কিনে দিয়েছিল। শালুক ঠিক করেছে সব পরবে ধ্রুবর সামনে। ধ্রুবকে দিল চুড়ি পরিয়ে দেওয়ার জন্য। একটা একটা করে যত্ন করে ধ্রুব শালুককে চুড়ি পরিয়ে দিল। চুড়ি পরানোর দায়িত্ব ধ্রুব ভীষণ মনোযোগ দিয়ে করে, যেন একটু এদিক সেদিক হলে মহাবিপদ ঘটে যাবে। শালুক বলল, আমরা কখন যাব? ধ্রুব জিজ্ঞেস করলো,